থার্স্টি থার্স্টের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি হ্যামলেট। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। 28শে এপ্রিল 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি হ্যামলেট। এখানেই শুরু হচ্ছে ট্র্যাজেডিটি। শুরু হলো। শীতের রাত। এলসিনরের দুর্গপ্রাচীরে পাহারায় রয়েছে ফ্রান্সিসকো। অন্য প্রহরী বার্নার্ডো এসে পৌঁছয় কারণ মাঝরাত পেরিয়েছে। পাহারা বদলের সময় হলো। দুর্গের অন্য প্রান্ত থেকে হোরেশিও ও মার্সেল্লাস বার্নার্ডোর সঙ্গে দেখা করতে এলো। তারাও যুদ্ধের পাহারায় রয়েছে। দু এক কথার পর হোরেশিও বার্নার্ডোকে জিজ্ঞাসা করল, আজ রাতেও কি তার আবির্ভাব হয়েছিল? আমি তো কিছু দেখিনি, বার্নার্ডো জানায়। মার্সেল্লাস বার্নার্ডোকে বলে, হোরেশিও তো বিশ্বাসই করছে না, ওটা নাকি আমাদের কল্পনা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। সেই জন্যই আমি ওকে নিয়ে এলাম। যদি সেই প্রেতাত্মা আবার আসে তাহলে ও নিজেই প্রমাণ পাবে। চুপ, আজ আর আসবে না। হোরেশিওর গলায় তাচ্ছিল্যের ভাব। বার্নার্ডো বলে, কিছুক্ষণ বসো, তোমার অবিশ্বাস দূর হবে। আমরা পরপর 2 রাত দেখেছি। বার্নার্ডো যখন তার আগের দিনের অভিজ্ঞতা বর্ণনা দিতে শুরু করেছে, প্রেতাত্মার আবির্ভাব হলো। মার্সেল্লাস চেঁচিয়ে উঠল, ওই যে দেখো, ওই আসছে। বার্নার্ডো বিস্ময়ের সঙ্গে বলে, ঠিক আমাদের মৃত রাজার মতো দেখতে, তাই না? মার্সেল্লাস হোরেশিওকে বলল, তুমি পড়াশোনা করা লোক, তুমি বরং ওর সঙ্গে কথা বলো। হোরেশিও একমত নয়। তারপর প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বলে, তুমি এই রাতে যুদ্ধের বেশে কেন এসেছো? জবাব দাও। কিন্তু প্রশ্নের জবাব না দিয়ে প্রেতাত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। হোরেশিওর চেহারা কেমন ফ্যাকাশে দেখায়, শরীরে যেন কাঁপুনি দেখা দেয়। তাই নিয়ে বার্নার্ডো একটু ঠাট্টা করতে ছাড়ে না। হোরেশিও বলে, ঈশ্বরের দিব্যি, চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমাদের রাজার মতো দেখতে নয়, হুবহু। হোরেশিও বলে, নরওয়ে আক্রমণের সময় তিনি যেমন পোশাক পরেছিলেন সেই রকমই পোশাক পরে, রাগে ওর ভুরু কুঁচকে আছে, অদ্ভুত। মার্সেল্লাস বলে, এর আগে 2 বার এই মাঝরাতে যুদ্ধের বেশে এই প্রেতাত্মা এসেছে। কী কারণে তার আবির্ভাব জানি না। হোরেশিও বলল, তবে আমার মনে হয় আমাদের রাজ্যে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। এই ঘটনা তার ইঙ্গিত। মার্সেল্লাস হোরেশিওর কাছ থেকে কিছু জানতে চায়। এখন এত কড়া পাহারার ব্যবস্থা কেন বলো তো? তোমার কি মনে হয় প্রতিদিন কামানি বা বসানো হচ্ছে কেন? আর আমাদের তো রবিবারেও ছুটি নেই, ব্যাপারটা কি? জবাবে হোরেশিও বলে, কানাঘুষো যা শুনছি বলতে পারি। একবার আমাদের মৃত রাজা নরওয়ের ফর্টিনব্রাসের আক্রমণের সম্মুখীন হয়েছিলেন। সেদিন হ্যামলেট তাকে হত্যা করে। সেই সময় তাদের কিছু এলাকা আমাদের রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এখন শোনা যাচ্ছে ফর্টিনব্রাসের ছেলে তার বাবার হারানো জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করছে। সেই জন্যই এই সতর্কতা। বার্নার্ডো বলে, হয়তো সেই জন্যই রাজার আত্মার আবির্ভাব হচ্ছে। হোরেশিও বলে, শুনেছি রোমে জুলিয়াস সিজারের পতনের সময় অদ্ভুত অস্বাভাবিক ব্যাপার স্যাপার ঘটেছিল। হোরেশিওর কথা শেষ হয় না। আবার প্রেতাত্মার আবির্ভাব হলো। তার হাত দুটো দুদিকে মেলা। হোরেশিও তাকে উদ্দেশ্য করে বলে, কথা বলতে পারলে তুমি কথা বলো। যদি আমরা তোমার পক্ষে মঙ্গলজনক এমন কিছু করতে পারি তাহলে বলো। যদি দেশের ভবিষ্যতের কথা কিছু জেনে থাকো তো বলো, তাতে হয়তো কোনো বিপর্যয় এড়ানো যাবে। প্রেতাত্মা কিছু একটা বলতে চায়। এমন সময় মোরগ ডেকে ওঠে। বাধা দেওয়ার আগেই মার্সেল্লাস বর্ষা নিয়ে প্রেতাত্মার দিকে তেড়ে যায়। কিন্তু প্রেতাত্মা ততক্ষণে মিলিয়ে গেছে। হোরেশিও ও তার সঙ্গীরা ঠিক করে সব ঘটনা হ্যামলেটকে জানাতে হবে। এলসিনোরের প্রাসাদের দরবার কক্ষে রানী গার্ট্রুডকে সঙ্গে নিয়ে রাজা ক্লডিয়াস এলেন। সঙ্গে সভাসদরা। তাদের মধ্যে রয়েছেন পোলোনিয়াস ও তার ছেলে লেয়ার্টেস এবং ভল্টিম্যান্ড কর্নেলিয়াস। আরও এসেছেন তরুণ হ্যামলেট। রাজা ক্লডিয়াস বললেন, আমরা জানি হ্যামলেটের স্মৃতিতে আমাদের ভাইয়ের মৃত্যু এখনও অক্ষুণ্ণ। যদিও আমাদেরও এই দুঃখ সহ্য করতে হচ্ছে এবং আমাদের দেশও এই দুঃখ বহন করছে, তবুও বিচক্ষণতার সঙ্গে আমরা এই দুঃখকে গ্রহণ করেছি। দুঃখকে সীমার মধ্যে রেখে গার্ট্রুডকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আপনারাও এই ঘটনা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন তরুণ ফর্টিনব্রাস আমাদের দুর্বল ভেবে
কিংবা আমাদের ভাইয়ের মৃত্যুতে আমাদের ঐক্যে ফাটল ধরেছে মনে করে আমাদের কাছ থেকে তার বাবার হারানো অঞ্চল ফেরত চেয়েছে। সেই জন্যই আজ এই সভা ডেকেছি। আমরা এখনই নরওয়েতে প্রতিনিধি পাঠাবো। তরুণ 14 কাকা অসুস্থ, শয্যাশায়ী। তিনি ভাইপোর অভিসন্ধির কথা কিছুই জানেন না। কর্নেলিয়াস ও ভল্টিম্যান্ড, তোমরা সেই বৃদ্ধ রাজার কাছে যাও এবং তাকে আমার লেখা একটা চিঠি দাও। ভল্টিম্যান্ড ও কর্নেলিয়াস চলে যায়। এবার রাজা তরুণ লেয়ারটেসের দিকে ফিরে বললেন, লেয়ারটেস, তোমার খবর কি? তুমি কি চাও বলো? লেয়ারটেস জবাব দেয়, আমি আপনার অভিষেকে উপস্থিত থাকতে ফ্রান্স থেকে এসেছি। তারপরে আমি ফ্রান্স ফিরে যাব। আপনি আমায় সেই অনুমতি দিন। রাজা জানতে চাইলেন, সে বাবার সম্মতি নিয়েছে কি না। লেয়ারটেসের বাবা পোলোনিয়াস সঙ্গে সঙ্গে বললেন, নিয়েছে হুজুর, আমার অনুরোধে আপনিও অনুমতি দিন। রাজা সম্মতি দিলেন। তারপর হ্যামলেটের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, হ্যামলেট, তোমার মুখে এখনও মেঘ জমে রয়েছে কেন? না তো, আমি তো সূর্যের নিচেই অনেকক্ষণ ধরে রয়েছি। হ্যামলেটের কথায় শ্লেষ। তাকে বোঝাতে রানী এগিয়ে এলেন। হ্যামলেট সোনা, মুখ গোমড়া করে থেকো না। তুমি ডেনমার্কের রাজার বন্ধু হও, আর মৃত বাবার জন্য মনে দুঃখে পুষে রেখো না। সবাইকেই তো একদিন মরতে হবে। মৃত্যুর মধ্যে দিয়েই তো মানুষ প্রকৃতির বন্ধন থেকে চিরন্তনতায় পৌঁছে যায়। হ্যাঁ ম্যাডাম, হ্যামলেট ঘাড় নাড়ে। তাহলে তুমি এই মৃত্যু বিশেষ কিছু ভাবছো কেন? ঠিকই ম্যাডাম, আমার কালো পোশাকের জন্য নয়, দীর্ঘশ্বাসের জন্য নয়, চোখের জলের জন্য নয়। শোকের অভিনয় যে কেউ করতে পারে, কিন্তু বাইরের শোকচিহ্নকে অতিক্রম করে আমার মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি রয়েছে। ক্লডিয়াস বললেন, হ্যামলেট, তুমি মিষ্টি স্বভাবের ছেলে, তাই মৃত বাবার প্রতি শোক পালনের কর্তব্য যথোচিতভাবেই করেছো। কিন্তু তুমি যেমন বাবাকে হারিয়েছো, তোমার বাবাও তার বাবাকে হারিয়েছিলেন। তার বাবা আবার তার বাবাকে। শোক পালনও তার ছেলের কর্তব্য, সেটাও ঠিক। তবু সেটাকে বেশি টানা ঠিক হবে না। তাহলে সেটা হবে অধৈর্য ও অবুঝ মনের লক্ষণ। যা অনিবার্য তা নিয়ে মাত্রাহীন শোক মানে দেবতাদের প্রতি অন্যায় করা, মৃতের প্রতি অন্যায় করা, প্রকৃতির নিয়মের প্রতি অন্যায় করা। মৃত্যু তো স্বাভাবিক ঘটনা। আমরা চাই তুমি তোমার শোক ছাড়ো, আর আমাকেই তুমি তোমার বাবার মতো মনে করো। লোকেদের জানতে দাও যে আমার পরে সিংহাসনের ওপর তোমারই অধিকার, যা একজন স্নেহশীল পিতার মতো তোমারই দিকে এগিয়ে দেব। তুমি উইটেনবার্গের স্কুলে ফিরে যেতে চাইছো, তাতে আমাদের আপত্তি আছে। আমরা বরং অনুরোধ করব যে তুমি আমাদের চোখের সামনে এখানেই থাকো। রানীও তাকে ওই একই অনুরোধ করেন। হ্যামলেটও ডেনমার্কে থাকতে রাজি হয়। রাজা জানালেন যে হ্যামলেটের সম্মতিতে তারা খুশি হয়েছেন। হ্যামলেট ছাড়া আর সবাই চলে গেলেন। তার মনের মধ্যে অনেক ভাবনা ঘুরপাক খায়। তার মনে হয়, তার ওই রক্ত মাংসের শরীর যদি মহাশূন্যে মিলিয়ে যেত তো ভালোই হতো। ডেনমার্ক আজ তার কাছে আগাছায় পুরনো এক বাগান। পূর্বতন রাজা অর্থাৎ হ্যামলেটের বাবা 2 মাসও হয়নি গেছেন। রানীর প্রতিও তার ভালোবাসার কোনো অন্ত ছিল না, অথচ এর মধ্যেই তিনি তার কাকাকে বিয়ে করে বসলেন। নারীর আর এক নাম দুর্বলতা, হ্যামলেট ভাবে। এই দুঃখজনক ভাবনাকে দূরে সরিয়ে রাখতে চায় হ্যামলেট, তবু তা ফিরে ফিরে আসে। মাত্র কিছুদিন আগেই মা বাবার দেহ অনুসরণ করে তাকে সমাধিস্থ করা হয়েছে উপস্থিত ছিলেন, অথচ আজ তিনি বাবার সম্পূর্ণ বিপরীত চরিত্রের কাকাকে বিয়ে করলেন এত দ্রুত। হ্যামলেটের মনে হয় এটা কখনোই ভালো নয়, তবু তাকে চুপ করে থাকতে হবে। হোরেসিও, মার্সেল্লাস ও বার্নার্ডো এলো। তাদের দেখে হ্যামলেট খুশি হয়ে, বিশেষ করে হোরেসিওকে দেখে, কারণ হোরেসিও উইটেনবার্গে হ্যামলেটের সতীর্থ। হোরেসিওকে সে জিজ্ঞাসা করে, উইটেনবার্গ থেকে সে এখন এলো সিনিয়র কেন? হোরেসিও জানায়, হ্যামলেটের বাবার শেষকৃত্যে উপস্থিত থাকার জন্যই সে এসেছে। শ্লেষের সঙ্গে হ্যামলেট বলে, বন্ধু, ঠাট্টা করো না, বরং বলো আমার মায়ের বিয়ে উপলক্ষে এসেছো। হোরেসিও হ্যামলেটকে বোঝে, বলে, জানি আপনার মনে খুব লেগেছে। থামো থামো। হোরেসিও হ্যামলেটের কথা তীব্র ক্ষোভ ফুটে বেরোয়। শেষকৃত্যের জন্য রান্না করা মাংস এখন বিয়ের ভোজসভায় দেওয়া হচ্ছে। তারপরে একটু সামলে হ্যামলেট বলে, আমি বোধহয় তোমার বাবাকে দেখেছি। কোথায় হ্যামলেট? আমার মনের আয়নায় হোরেসিও। হোরেসিও এবার বলে, হ্যামলেট, আমি বোধহয় গতকাল রাতে তাকে দেখেছি। কাকে দেখেছো? আপনার বাবাকে। হোরেসিও সব ঘটনা খুলে বলে। হ্যামলেট বলে, এ তো বড় অদ্ভুত ঘটনা। তাদের মুখে খুঁটিনাটি সব জেনে হ্যামলেট সেই প্রেতাত্মাকে দেখার সিদ্ধান্ত নেয়। বলে, ওই প্রেতাত্মা যদি বাবার হয় তাহলে আমি তার সঙ্গে কথা বলবো, নরকও বাধা দিতে পারবো না। তোমরা এসব কথা কাউকে বলো না। আজ রাতে যা ঘটবে তাও কাউকে বলো না।
রাত 11টা থেকে 12টার মধ্যে এলসিনোরের দুর্গপ্রাচীরে আমাদের দেখা হবে। তিনজনেই বলে আপনাদের পাশে আমরা আছি। তারা চলে গেলে হ্যামলেট ভাবে অস্ত্রসজ্জায় সজ্জিত বাবার প্রেতাত্মা। সব কিছু ভালো ঠেকছে না, কোথায় কোনো অন্যায় হয়েছে। এখন রাত পর্যন্ত আমায় শান্ত থাকতে হবে। অনেক কিছু ঘটে থাকলে তা প্রকাশ পাবেই। লেয়ারটেসের ফ্রান্সে ফিরে যাবার সময় হয়। যাবার আগে সে তার বোন ওফেলিয়াকে উপদেশ দেয় যেন সে তার প্রতি হ্যামলেটের দুর্বলতাকে গুরুত্ব দিয়ে না দেখে। তার মতো রাজকুমারের কাছে এই প্রেম একটা ফ্যাশন, খেলার বেশি আর কিছুই নয়। সে ডেনমার্কের ভাবী রাজা, তাই তার বিয়ের ব্যাপারে তার মতটা কিছু নয়। রাষ্ট্র যাকে চাইবে সেই ডেনমার্কের রানী হবে। রাজা হবার পরেও হ্যামলেট যদি বলে সে তখনও ওফেলিয়াকে ভালোবাসে, তবেই তাকে বিশ্বাস করা যেতে পারে, কিন্তু এখন তাকে হৃদয় দিলে তা ভয়ের ব্যাপার হবে। হ্যামলেটের প্রেম প্রেম খেলা থেকে দূরে থাকতে পরামর্শ দেয় লেয়ারটেস। ও ব্যাপারে আমি সতর্ক থাকব, ওফেলিয়া বলে, তবে কোনো কোনো পাদ্রের মতো আমাকে স্বর্গের খাড়াই ও কণ্টকময় পথের নিশানা দেখিয়ে তুমি যেন উচ্ছৃঙ্খল পথের অনুসারী হয়ে যেও না। লেয়ারটেস তাকে আশ্বস্ত করে। পোলোনিয়াস এসে লেয়ারটেসকে তাড়া দেন। জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, তবে তাকে আশীর্বাদ জানিয়ে মূল্যবান উপদেশ দিতেও ছাড়েন না। বলেন নিজের স্বভাব চরিত্রের দিকে নজর রেখো, নিজের ভাবনাকে সহজে অন্যের কাছে প্রকাশ করো না, বা কোনো অসংযত ভাবনাকে কাজেও পরিণত করো না। সবার সঙ্গে পরিচিত হয়েও কিন্তু সে পরিচয়কে কদাচারের পর্যায়ে নামিয়ে নিয়ে যেও না। বন্ধুত্বকে যাচাই করে নেবে, কোনো দলের সঙ্গে আমোদ আহ্লাদে গা ভাসিয়ে দিও না, আবার ঝগড়াঝাটির মধ্যেও যাবে না। প্রত্যেকের অভিমত শুনলেও নিজের বিচার বুদ্ধি অনুসারেই কাজ করবে। অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্ক থাকবে। অন্যের কাছ থেকে ধার করবে না, বা অন্যকে ধার দেবেও না, তাহলে টাকা বন্ধু দুই হারাবে। বিদায় নেবার আগে লেয়ারটেস আর একবার ওফেলিয়াকে তার উপদেশের কথা মনে করিয়ে দেয়। জবাবে ওফেলিয়া বলে, তুমি যা বলেছো তা আমার স্মৃতির কোঠায় আবদ্ধ রইল, যার চাবি রইল তোমার কাছে, তুমি নিশ্চিন্ত থেকো। লেয়ারটেস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পোলোনিয়াস ওফেলিয়াকে জিজ্ঞাসা করলেন, ও তোমায় কি বলল? ওফেলিয়া আমতা আমতা করে, লর্ড হ্যামলেটের বিষয়ে। পোলোনিয়াস বলে, ও হ্যাঁ, আমিও শুনছি হ্যামলেট নাকি এখন মাঝে মধ্যে তোমার সঙ্গে সময় কাটাচ্ছে আর তোমায় অনেক কথা বলতে বলছে। আমায় বলো তো কি বলেছে। তোমায় সাবধান করে দেওয়া দরকার, এই জন্যে যে তোমরা এখনও সব কথা বোঝার বয়স হয়নি, এবং তুমি আমার মেয়ে, ও এখানে তোমার সম্মান জড়িত। তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমায় বলো। ওফেলিয়া জানায়, সম্প্রতি লর্ড হ্যামলেট আমার কাছে আমার প্রতি তার অনুরাগের কথা বলেছেন। পোলোনিয়াস তাচ্ছিল্যের সঙ্গে বললেন, অনুরাগ? ফুহ, তুমি ছেলে মানুষের মতো কথা বলছো, তুমি তার কথা বিশ্বাস করো? আমি তোমায় বলছি ওই সব কথাকে সত্যি বলে মনে করো না, ওই সব কথার দাম কানা করিও নয়। ওফেলিয়া বাধা দেয়, কিন্তু তিনি মর্যাদার সঙ্গেই আমায় ভালোবাসার কথা বলেছেন। ওটা ফ্যাশন। পোলোনিয়াসের কথায় সেই তাচ্ছিল্যের সুর। তিনি শপথ করেছেন বাবা, সেটা তোমায় ধরার জন্যই কথার কথা। ওই কথায় উত্তাপের চেয়ে আলোচনায় বেশি থাকে। শপথ করলেও তাকে আগুন বলে ভেবো না। আজ থেকে ওর সঙ্গে মেলামেশা করো না, ওকে বেশি প্রশ্রয় দিও না। তার শপথে ভুলো না, ওটা ছলনা মাত্র, কুপথে নিয়ে যাওয়া ছলনা। সোজা কথায় এখন থেকে আমি তোমায় হ্যামলেটের সঙ্গে মেলামেশা করতেই দেব না। তুমি আমার কথা শুনে চলবে? ওফেলিয়া বলে, চলব। সেদিন মাঝরাতে এলসিনোরের দুর্গপ্রাচীরে হোরেসিও ও মার্সেল্লাসের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রিন্স হ্যামলেট। প্রাসাদ থেকে বাজনার সুর, উপরে কামান দাগার শব্দ। হোরেসিওর প্রশ্নের উত্তরে হ্যামলেট জানান এটা এখানকার বিয়ের সময়ের একটা রীতি, যার অর্থ রাজা আজ নৈশভোজে অংশ নিচ্ছেন। হ্যামলেটের অভিমত এ রীতি পালন করার চেয়ে না করাই ভালো। এই ধরনের কথাবার্তার মধ্যে প্রেতাত্মার আবির্ভাব হয়। হ্যামলেট চিৎকার করে বলেন, ঈশ্বর আমাদের রক্ষা করুন। তুমি ভালো মন্দ যে ধরনেরই প্রেতাত্মা হও না কেন, তুমি যে আকৃতিতে এসেছো তাতে তোমাদের সঙ্গে কথা বলবোই। আমাদের অন্ধকারে রেখো না, জবাব দাও, বলো এসবের অর্থ কী? প্রতিদিন মাঝরাতে কেন আসো? কেন? কি আমাদের করণীয়? হাতের ইশারায় প্রেতাত্মা হ্যামলেটকে ডাকে। হোরেসিও ও মার্সেল্লাস হ্যামলেটকে প্রেতাত্মার সঙ্গে যেতে বারণ করে, কিন্তু হ্যামলেট ওই প্রেতাত্মাকে অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। সঙ্গীদের বাধা সত্ত্বেও তাদের হাত ছাড়িয়ে হ্যামলেট প্রেতাত্মার পিছনে পিছনে দ্রুত এগিয়ে যান। হোরেসিও ও মার্সেল্লাস হ্যামলেটকে অনুসরণ করে। তাদের মধ্যেও এটা উপলব্ধি হয় যে ডেনমার্কে মন্দ কিছু ঘটেছে, আর সেই কারণেই প্রেতাত্মার আবির্ভাব। দুর্গের এক প্রান্তে গিয়ে প্রেতাত্মা হ্যামলেটকে বলে, আমি যা বলছি শোনো। আমি তোমার বাবার প্রেতাত্মা। আমার প্রতি যে অপরাধ করা হয়েছে
তা বললে তোমার হৃদয় হাহাকার করে উঠবে, তোমার তরুণ রক্ত জমে যাবে, তোমার দুটো চোখে রাগ জ্বলজ্বল করে উঠবে, তোমার মাথার প্রতিটা চুল খাড়া হয়ে উঠবে। শোনো, যদি কখনো তোমার বাবাকে ভালোবেসে থাকো তো এই অপরাধ ও হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়ো। হত্যা? হ্যামলেট চমকে ওঠেন। প্রেতাত্মা বলে, হ্যাঁ, জঘন্য হত্যা, অস্বাভাবিক হত্যা। কে সেই হত্যাকারী? তাড়াতাড়ি বলো, যাতে আমি দ্রুত তার প্রতিশোধ নেবার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি। শোনো হ্যামলেট, ডেনমার্কের মানুষ জানে আমি যখন বাগানে ঘুমোচ্ছিলাম তখন একটা সাপ আমায় কামড়ায়, তার ফলে আর মৃত্যু হয়। কিন্তু তারা জানে না তা হলো ওই সাপ আসলে সে যে আজ ডেনমার্কের সিংহাসনে বসেছে, আমার কাকা। হ্যাঁ, সেই ব্যভিচারী পশু তার চাতুর্য ও বিশ্বাসঘাতকতার প্রবণতাকে কাজে লাগিয়েছে। হ্যাঁ, চাতুর্য ও অন্যকে আকর্ষণ করার শক্তি রয়েছে, যা দিয়ে সে রানীর মন জয় করেছে। হ্যামলেট, তার কি অধঃপতন! তার প্রতি আমার ছিল মর্যাদাপূর্ণ ভালোবাসা, আর আজ সে কিনা এক বদমাইশের করতলগতা। দুপুরবেলা অভ্যাসবশত আমি যখন বাগানে ঘুমোচ্ছিলাম তোমার কাকা চুপি চুপি আসে, তার হাতে ছিল এক শিশি হেবনা গাছের রস, যা সে আমার কানের মধ্যে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে তার রক্তের সঙ্গে মিশে দ্রুত মৃত্যু ঘটায়। আমার ভাইয়ের হাতে আমি প্রাণ, রাজত্ব, স্ত্রী সবই হারাই। তুমি যদি মানুষ হও তো এই অন্যায়কে সহ্য করো না। ডেনমার্কের সিংহাসন যদি বিলাসিতা আর ব্যভিচারের জায়গা না হয়, তবে মায়ের বিরুদ্ধে তুমি কোনো ব্যবস্থা গ্রহণ করো না, তার ব্যবস্থা করবেন ঈশ্বর। বরং তাকে বিবেকের তীক্ষ্ণ যন্ত্রণা সইতে দাও। তোমাকে বিদায়। প্রেতাত্মা চলে যায়। হ্যামলেট চিৎকার করে বলে ওঠে, হৃদয়, শান্ত হও। আমার মাংসপেশি, হঠাৎ এখনই বুড়ো হয়ে যেও না। আমাকে শক্ত করে ধরো। হে দুঃখী আত্মা, আজ থেকে আমার স্মৃতি থেকে আর সব কিছু মুছে যাবে। আমার মস্তিষ্কে থাকবে কেবল তোমার নির্দেশ। ওহ শয়তান আর শয়তানি, আমি দেখাবো হাসতে হাসতে কেউ শয়তান হতে পারে, অন্তত ডেনমার্কে হতে পারে। হিরোসি ও মার্সেল্লাস হ্যামলেটের খোঁজে আসে ও তাকে নিরাপদে দেখে খুশি হয়, কিন্তু হ্যামলেটের কথাবার্তায় কিছুটা পাগলামি লক্ষ্য করা যায়। সে বলে, ডেনমার্কের একজন শয়তান বাস করছে। হোরেশীয় মন্তব্য করে, এটা বলার জন্য তো কবর থেকে একজন প্রেতের আবির্ভাবের দরকার ছিল না রাজকুমার। তুমি ঠিকই বলেছ। হ্যামলেটের কথাগুলো এলোমেলো, তাই আমার মনে হয় আমার করমর্দন করে যে যার পথে চলে যাই। তুমি যাও তোমার কাজে, আমি আমার কাজে। হোরেশীয় হ্যামলেটের কথায় দুঃখ পায়। তা বুঝে হ্যামলেট বলে, আমি তোমায় দুঃখ দিয়েছি, তার জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত। আপনার কথায় আমি কিছু মনে করিনি রাজকুমার, অনেক অপরাধ জমা হয়ে আছে। হোরেশীয় হ্যামলেট বলে, তোমরা আমার বন্ধু, শিক্ষিত সৈনিক, তোমরা আমার একটা ছোট্ট অনুরোধ রেখো, আজ যা দেখলে তা আর কাউকে বলো না। হোরেশীয় ও মার্সেল্লা শপথ করে তারা বলবে না, তবু হ্যামলেট তাদের দিয়ে বারবার শপথ করিয়ে নেয়। হোরেশীয় মন্তব্য করে, তবে যা দেখলাম তা অদ্ভুত, বিচিত্র। হ্যামলেট বলে, স্বর্গে ও মর্তে তোমার ভাবনার সীমানার বাইরেও অনেক কিছু আছে হোরেশীয়। তোমাদের জানিয়ে রাখি, আমি এখন থেকে অদ্ভুত আচরণ করব যে তোমরা আমাকে বলতে ইতস্তত বোধ করবে। বন্ধুরা তোমাদের প্রতি হতভাগ্য। হ্যামলেটের ভালোবাসা অটুট থাকবে, তবে মনে রেখো তোমাদের মুখ খুলবে না। সময় এমন খুব খারাপ। এই সময়কে বদলানোর জন্য আমি কেন জন্মালাম? লেয়ার্টেস ফ্রান্সে চলে যাবার পরে পোলোনিয়াস রেনাল্ডোকে পাঠালেন লেয়ার্টেস সম্পর্কে খোঁজ খবর নেবার জন্য। পাঠাবার আগে রেনাল্ডোকে কী করতে হবে বুঝিয়ে বললেন। লেয়ার্টেসের কাছে যাবার আগে ওখানে তার আচরণ সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেবে। ওখানে ডেনমার্কের লোকেরা কী করে, কোথায় থাকে ইত্যাদি জেনে নেবে। তারপর তাদের মধ্যে যারা লেয়ার্টেসকে চেনে তাদের কাছে নিজের পরিচয় দিয়ে বলবে, তুমি লেয়ার্টেস সম্পর্কে একটু আধটু জানো। কথা বার করার জন্যে তার ওপর উচ্ছৃঙ্খলতার বদনাম চাপাতে পারো, তবে তাতে তার অসম্মান হয় এমনভাবে বলবে না, বরং এইভাবে বলো যে তরুণ বয়সে সকলেই এরকম একটু আধটু করে। চরিত্রের দোষ ত্রুটি সম্পর্কে কিছুটা হালকা করে বলবে, যেন মনে হয় ওইসব ত্রুটি অবাধ স্বাধীনতার ফলশ্রুতি। তারপর পোলোনিয়াস আরও বুঝিয়ে বললেন, কারো কাছে ওই রকম ছোটোখাটো বদনাম দিলে সেও তার সম্পর্কে বিস্তারিত বলবে, হয়তো যেখানে তাকে যেতে দেখেছে, যা করতে দেখেছে সে সম্পর্কে বলবে। সুতরাং তার সম্পর্কে সত্যিটা বেরিয়ে আসবে। রেনাল্ডো চলে গেলে ওফেলিয়া আসে, তার চোখে মুখে ভয়ের চিহ্ন। পোলোনিয়াস জিজ্ঞাসা করেন, কি খবর ওফেলিয়া, হঠাৎ এ সময়ে? জবাবে ওফেলিয়া বলে, আমার ভয় করছে বাবা।
তারপর পোলোনিয়াসের প্রশ্নের উত্তরে সে বলে, আমি যখন আমার ছোট ঘরে বসে সেলাই করছিলাম তখন হ্যামলেট এলেন। তার উস্কো খুস্কো চেহারা, জামায় বোতাম আটকানো নেই, মাথায় টুপি নেই, মোজায় ধুলো। এইরকম অদ্ভুত চেহারা ও পোশাকে তিনি এসেছিলেন। তোমার প্রেমে পাগল হয়ে যায়নি তো? পোলোনিয়াসের গলায় ঠাট্টার সুর। আমি জানি না, তবে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলল সে? সে আমার একটি হাত শক্ত করে ধরল। অন্য হাত দিয়ে সে আমায় তার চোখের সামনে এনে আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে কে যেন দেখতে লাগলো। অনেকক্ষণ সে ওইভাবে তাকিয়ে রইল। তারপর আমি হাতটায় একটু ঝাঁকুনি দিতে সে 3বার মাথাটাকে ওপর নিচে করলে আর এমন একটা দীর্ঘশ্বাস ছাড়লে যে মনে হলো তার অস্তিত্ব লোপ পেয়ে গেল বুঝি। তারপর সে আমায় ছেড়ে দিল। পোলোনিয়াস সব শুনে বললেন, তুমি আমার সঙ্গে চলো, খুঁজে দেখি রাজা কোথায় আছেন। এ নিশ্চয়ই প্রেমের উন্মাদনার বহিঃপ্রকাশ। তুমি কি ইদানিং তাকে শক্ত কথা কিছু বলেছ? না বাবা, তবে আপনি যেমন বলেছিলেন আমি তার চিঠি নিতে অস্বীকার করেছিলাম আর তাকে আমার কাছে আসতেও দিইনি। পোলোনিয়াস বললেন, এসবই তাকে পাগল করে দিয়েছে। আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল। সে হয়তো তোমায় মারতেই এসেছিল। যাই হোক, রাজার কানে ব্যাপারটা তোলা দরকার। হ্যামলেটের মেজাজ মর্জিতে পরিবর্তনের খবর রাজার কানে পৌঁছল। তিনি হ্যামলেটের সমবয়সী 2 সভাসদ রোজেনক্রান্টস ও গিল্ডনেস্টারকে ডেকে পাঠিয়ে তাদের অনুরোধ করলেন হ্যামলেটের সঙ্গে একটু মেলামেশা করতে, যাতে তার উৎফুল্ল ভাব ফিরে আসে, অন্তত তার ভেতরের দুঃখের কারণ জানা যায়। রানী গার্ট্রুডও তাদের একই অনুরোধ করেন। রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টার্ন রাজি হলে রানী তাদের তখনই হ্যামলেটের সঙ্গে দেখা করতে বলেন। পোলোনিয়াস এসে ক্লডিয়াসকে জানালেন যে দূতেরা নরওয়ে গিয়েছিল, তারা ফিরে এসেছে। ক্লডিয়াস মৃদু হেসে বললেন, তুমি তো দেখছি সুখবর আনায় ওস্তাদ। আমি তো হুজুর, ঈশ্বর আর হুজুর এই 2 সেবাতেই রয়েছি। পোলোনিয়াসের গলায় বিনয় ঝরে পড়ে। তা হুজুর, আমি হ্যামলেটের পাগলামের কারণটাও জেনে ফেলেছি। তাই নাকি? বলো বলো, আমি তো শোনার জন্য উদগ্রীব। আগে বরং আপনি দূতেদের কথা শুনে নিন হুজুর, আমার খবরটা না হয় শেষ পাতে ফল খাওয়ার মতো হবে। ঠিক আছে, তুমি তাহলে তাদের ডেকে আনো। পোলোনিয়াস চলে গেলে ক্লডিয়াস রানীকে বললেন, শোনো গার্ট্রুড, ও নাকি তোমার ছেলের বদমেজাজের কারণে খুঁজে পেয়েছে। গার্ট্রুড তার সন্দেহ প্রকাশ করেন। আমার মনে হয় বাবার মৃত্যু, আমাদের তাড়াহুড়ো করে বিয়ে, এটাই ওর দুঃখের একমাত্র কারণ। গার্ট্রুডের বক্তব্য শুনে রাজা মন্তব্য করলেন, সেক্ষেত্রে ওকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। নরওয়েতে পাঠানো হয়েছিল ফোল্টিম্যান্ড ও কর্নেলিয়াকে। তারা রাজাকে সুখবর দেয়। নরওয়ের বৃদ্ধ রাজা তাদের কথা শুনে ও বিষয়টা উপলব্ধি করে ভাইপো ফোর্টিনব্রাসকে গ্রেপ্তার করে আনতে পাঠান। ফোর্টিনব্রাস এসে শপথ করে আর সে সম্রাটের বিরুদ্ধে অসাধারণ করবে না। বৃদ্ধ সম্রাটও খুশি হয়ে তাকে বছরে 300 ক্রাউন করে দেবার প্রতিশ্রুতি দেন। ক্লডিয়াস দূতেদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটা আমাদের পক্ষে ভালোই হয়েছে। ভোল্টিমান্ডো কর্নেলিয়াস চলে গেলে পোলোনিয়াস বলতে শুরু করেন, এবার হুজুর আমার কথাটা সংক্ষেপে সারব, কারণ সংক্ষেপে বলাই বুদ্ধিমানের লক্ষণ। তা না হলে দিনকে দিন, রাতকে রাত, সময়কে সময়ে নষ্ট। আপনার মহান পুত্র পাগল হয়ে গেছেন। পাগলই বলবো, কারণ সত্যিকারের পাগলামির কোনো পরিভাষা নেই। রানী বাধা দিয়ে বলেন, না ফেনিয়ে আসল কথাটা বলো। পোলোনিয়াস বললেন, মাদাম, আমি তো ফেনাইনি, তিনি পাগল, এটা সত্যি, এবং এটা দুঃখের, আর দুঃখের যেটা সত্যি। যাক গে, আমি বরং ছোট করেই বলছি, ধরে নেওয়া যাক তিনি পাগল হয়েছেন। এখন দেখতে হবে তার কারণ কি, অর্থাৎ এই দোষের কারণ কি। এখন আমার একটি মেয়ে আছে, যে কর্তব্যবশত এটা দিয়েছে। এখন এটা শুনুন ও আপনারাই বিবেচনা করুন। পোলোনিয়াস ওফেলিয়াকে লেখা হ্যামলেটের একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে ওফেলিয়ার প্রতি হ্যামলেটের প্রগাঢ় ভালোবাসার উল্লেখ রয়েছে। চিঠি পড়া শেষ হলে রাজা পোলোনিয়াসকে প্রশ্ন করেন, তোমার মেয়ে তার ভালোবাসাকে কিভাবে নিয়েছে? পোলোনিয়াস উল্টে প্রশ্ন করেন, মহামান্য হুজুর, আপনি আমার সঙ্গে কি ভাবেন? একজন বিশ্বাসী ও সৎ মানুষ। আমি তা প্রমাণ দিতে পারলে খুশি হব। কিন্তু আমি যখন দেখলাম যে এই প্রেম ডানা মেলছে, তা মহামান্য সম্রাট ও মহারানী যাই মনে করুন না কেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি আমার মেয়েকে কি বললাম? উত্তরটা পোলোনিয়াস নিজেই দিলেন। আমি তাকে বললাম, মহামান্য হ্যামলেট রাজপুত্র, তিনি তোমার কপালে নেই। আমি তাকে পরামর্শ দিলাম নিজেকে ঘরের মধ্যে রেখে তার সঙ্গে দেখা না করতে, তার কোনো প্রতিনিধিকে ঢুকতে না দিতে এবং কোনো উপহার গ্রহণ না করতে। তা আমার উপদেশে শুনল। হ্যামলেট তার ঘরে ঢুকতে না দুঃখ পেয়ে চলে গেল। এরপর তিনি কিছু খাননি বলে আরও দুর্বল হয়ে পড়েছেন এবং তার ফলে পাগল হয়ে গেছেন, আর যার ফলে আমি কষ্ট পাচ্ছি। পোলোনিয়াসের কথা শেষ হলে রাজা তাকে জিজ্ঞাসা করেন, তোমার অভিমত কি
কিভাবে একবার যাচাই করে নেওয়া যায়? পোলোনিয়াস জবাব দিলেন, সে কথাও ভেবেছি হুজুর। আপনি তো জানেন লর্ড হ্যামলেট কখনো কখনো 4 ঘন্টা ধরে পায়চারি করেন। রানী তার কথায় সায় দেন। পোলোনিয়াস বলেন, সেই সময় আমি আমার মেয়েকে তার কাছে ছেড়ে দেব এবং আমিও আপনি আড়াল থেকে তার আচরণ লক্ষ্য করব। যদি আমার কথা প্রমাণিত না হয় তাহলে আপনি চাকরা ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে চাষবাস করব। রাজা পোলোনিয়াসের এই প্রস্তাবে সম্মতি দেন। হ্যামলেটকে একটা বই পড়তে পড়তে আসতে দেখা যায়। তার দুঃখী চেহারা গার্ট্রুডকে দুঃখ দেয়। ক্লডিয়াস ও গার্ট্রুড চলে গেলে পোলোনিয়াস এগিয়ে এসে হ্যামলেটের সঙ্গে কথা বলতে চেষ্টা করেন। কেমন আছেন মাননীয় হ্যামলেট? আপনি কি আমায় চেনেন? হ্যামলেট জবাব দেন, আমি দারুণ ভালো আছি। আর তুমি তো একজন মাছের কারবারি। না হুজুর, আমি তা নই। তাহলে আমি বলবো তুমি একজন সৎ লোক। সৎ লোক? হ্যাঁ, এই পৃথিবীতে এই 10,000-এ একজন সৎ। তা সত্যি হুজুর। তোমার কি কোন মেয়ে আছে? হ্যামলেট প্রশ্ন করে। আছে হুজুর। তারপর ওফেলিয়াকে নিয়ে কিছু অসংলগ্ন কথাবার্তা বলে হ্যামলেট। পোলোনিয়াস প্রসঙ্গ বদলে জিজ্ঞাসা করে, কি বই পড়ছেন হুজুর? জবাবে হ্যামলেট বলে, শব্দ শব্দ। হ্যামলেটের পাগলামো চলতে থাকে। এই সময় রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইনকে দেখে হ্যামলেট স্বাভাবিকভাবেই সম্বোধন করে বলে, কি খবর বলো? রোজেনক্রান্টস জানায়, খবর কিছু নেই, তবে এইটুকু বলা যেতে পারে যে পৃথিবীটা আগের চেয়ে আরও ভালো হয়েছে। তোমাদের তথ্যটা সঠিক নয়, হ্যামলেট প্রতিবাদ করে। তোমাদের কথাই বলি, তোমরা কি এমন অপরাধ করেছো যে তোমাদের কারাগারে থাকতে হচ্ছে? কারাগার কেন? গিল্ডেনস্টাইনের প্রশ্নে একরাশ বিস্ময়। ডেনমার্ক তো কারাগারই, তাহলে পৃথিবীটাই তাই। হ্যাঁ, কিন্তু তার মধ্যে অনেক কুঠুরি আছে। তার সবচেয়ে খারাপের মধ্যে ডেনমার্ক একটা। আমরা তা মনে করি না। এবারে হ্যামলেট বলে, তাহলে তোমাদের জন্য নয়। ভালো মন্দ বলে কিছু নেই। মনই তা সৃষ্টি করে। আমার কাছে ডেনমার্ক এক বন্দিশালা। আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্যই হয়তো ডেনমার্ককে কারাগার বলে মনে হচ্ছে। আপনার মন যা চায় তার তুলনায় ডেনমার্কে অনেক অসম্পূর্ণতা। হ্যামলেট বলে, হা ঈশ্বর, আমি একটা বাদামের খোলার মধ্যে আবদ্ধ থেকেও নিজেকে অসীম বিশ্বের রাজা বলে ভাবতে পারতাম যদি আমি খারাপ স্বপ্ন না দেখতাম। এবার হ্যামলেট জিজ্ঞাসা করে, তা তোমরা এলসিনোরের প্রাসাদে কী মনে করে? রোজেনক্রান্ট বলে, অন্য কোনো কারণ নয়, আপনার সঙ্গে দেখা করার জন্যই। হ্যামলেট বলে, আমি তো একজন ভিক্ষুক মাত্র, ধন্যবাদ জানানোরও সামর্থ্য নেই। তবু তোমাদের ধন্যবাদই জানাই। কিন্তু সত্যি করে বলো তো, তোমরা কি এখানে নিজে থেকে এসেছো না কেউ পাঠিয়েছে? খুলে বলো। গিল্ডেনস্টাইনের চোখে মুখে অস্বস্তির ভাব ফুটে ওঠে। হ্যামলেট আবার বলতে থাকেন, বলো কী উদ্দেশ্যে তোমাদের পাঠানো হয়েছে? তোমাদের চাউনির মধ্যে একটা স্বীকারোক্তির ভাব রয়েছে। বিনয় সেটাকে লুকোতে পারেনি। আমি জানি রাজা ক্লডিয়াস ও তার রানী আমার কাছে তোমাদের পাঠিয়েছে। শেষ পর্যন্ত রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইন স্বীকার করে যে সেটাই ঘটনা। হ্যামলেট কিন্তু থামে না, বলতে থাকে, কেন তাও বলছি। সম্প্রতি আমি আমার হাসি খুশি ভাবটা হারিয়েছি। সমস্ত লোকলৌকিকতা ত্যাগ করেছি। পৃথিবীটা আমার কাছে এক বন্ধা ভূখণ্ড বলে মনে হচ্ছে। আকাশের চমৎকার চাঁদোয়া পৃথিবীকে ঢেকে রেখেছে, যার উপর রয়েছে সোনালি আলোর ছটা। মানুষও কি আশ্চর্য সৃষ্টি! তার মধ্যে কত মহত্ব, কত সম্ভাবনা, কত প্রশংসার যোগ্য গুণ, ঠিক দেবদূত সুলভ। পৃথিবীর অপার সৌন্দর্য, তবু আমার কাছে পৃথিবী ধুলোর পিণ্ড ছাড়া আর কিছুই নয়। মানুষই বা মানুষ কেউই আমার আনন্দ দেয় না, যদিও তোমাদের হাসি মুখেতে প্রকাশ পায়। রোজেনক্রান্টস প্রতিবাদ করে বলে, না লর্ড, তেমন কোনো ভাবনা আমার মাথায় নেই। তাহলে আমি যখন বললাম মানুষ আমায় আনন্দ দেয় না, তখন হাসলে কেন? রোজেনক্রান্টস বলে, মানুষ যদি আপনাকে আনন্দ না দেয় তাহলে অভিনেতারা তো আপনার কাছে কোনো সাড়াই পাবে না। আমরা তাদের পথে দেখেছি, তারা এদিকেই আসছে আপনাকে আনন্দ দিতে। কথায় কথায় হ্যামলেট জানতে পারেন অভিনেতারা বিনা পারিশ্রমিকেই এখানে অভিনয় করবে। তিনি বলেন, কী অদ্ভুত! আমার কাকার জন্য তারা বিনা পারিশ্রমিকে অভিনয় করবে, অথচ আমার বাবার আমলে ছোট্ট অভিনয়ের জন্য তারা 20, 40, 50 বা 100 ডুকাট পারিশ্রমিক পেত। পোলোনিয়াস এসে হ্যামলেটকে অভিনেতাদের আগমন বার্তা শোনান, আর তার স্বভাবসুদ্ধ ভঙ্গিতে তাদের সম্পর্কে অনেক কিছু বলতে থাকেন। আর হ্যামলেটও পাগলামো করে চলে। অভিনেতারা আসে। হ্যামলেট তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো দ্য মার্ডার অফ গুলাংজা নাটকের অভিনয় দেখতে চান। বললেন, আগামীকাল রাত্রে অভিনয় হবে, তবে সে নাটকে তিনি 12-14 লাইন যোগ করে দেবেন, যা অভিনেতাদের বলতে হবে। সবাই চলে গেলে হ্যামলেট তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারছেন না বলে অনুধাবন করেন। তবে তিনি জানেন অভিনয়ের মধ্যে দিয়ে তার পিতৃ হত্যার দৃশ্য তুলে ধরলে রাজার মনে প্রতিক্রিয়া হবেই এবং তার লক্ষণ চেহারার মধ্যেও ফুটে উঠবে। তখন তিনি রাজার চাউনি লক্ষ্য করবেন ও সত্য প্রকাশ পাবে। রাজার বিবেক হ্যামলেটের কাছে ধরা পড়বে। রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইন ক্লডিয়াসকে জানান,
হ্যামলেট তাদের ভালোভাবে গ্রহণ করলেও তার মনের কথা তিনি প্রকাশ করেননি, বরং মনের কথা জানার চেষ্টা করলে তিনি পাগলামোর অভিনয় করেছেন। তবে অন্য কোনো প্রশ্ন করলে খোলামেলা জবাব দিয়েছেন। রানী গার্ডফুডও জানতে চান হ্যামলেট কি কোনো বিনোদনের দিকে আকৃষ্ট করা গেছে। রোজেনক্রান্ট জবাব দেয়, পথে একদল অভিনেতার সঙ্গে দেখা হওয়ায় তাদের আমন্ত্রণ জানাই। আমার সঙ্গে কথা বলার সময় হ্যামলেটকে খুশি খুশি দেখাচ্ছিল। তিনি তাদের রাতে অভিনয় করতে বলেছেন। ও কি অভিনয় করবে তাও বলে দিয়েছে। পোলোনিয়াস তাদের কথায় সায় দিয়ে বলে, সত্যি কথা, আমাকেও তিনি অনুরোধ করেছেন যে রাজাকে যেন অবশ্যই সেখানে যান। রাজা বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। ওই দিকে তার ঝোঁক গেছে শুনে আমার ভালো লাগছে। তারপর রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইনকে উদ্দেশ্য করে বললেন, তোমরাও এই ঝোঁকটাকে ভালো করে উৎসাহ দেবে যাতে তার মধ্যে উৎফুল্লতা ফিরে আসে। রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইন চলে গেলে ক্লডিয়াস গার্টরুডকে যেতে বলেন, কারণ হ্যামলেটকে ডেকে পাঠানো হয়েছে। ওফেলিয়ার সঙ্গে তাকে কিছুক্ষণ থাকতে দিয়ে তার মধ্যে কী প্রতিক্রিয়া হয় দেখতে চান রাজা ও ওফেলিয়ার বাবা। রানী চলে যান। যাবার আগে ওফেলিয়াকে বলেন, তোমার সৌন্দর্যের জন্য হ্যামলেটের এই মনের অবস্থা। তুমি নিশ্চয়ই তোমার সুন্দর স্বভাবের সাহায্যে তাকে সঠিক পথে নিয়ে আসবে। ওফেলিয়া বলে, আমি চেষ্টা করবো ম্যাডাম। হ্যামলেট আসে। তার পিতৃহত্যার প্রতিশোধ নেবার ব্যাপারে সে দ্বিধাগ্রস্ত। তার পরিবেশের অসংখ্য দোষ-ত্রুটির বিরুদ্ধে লড়াই করবেন না মনের ভেতরে যন্ত্রণাকে চেখে রাখবেন? তিনি কি ঘুমের মধ্যে তার হৃদয়ের যন্ত্রণাকে আড়াল করে রাখবেন? জীবন যন্ত্রণা, শোষকের অন্যায় কাজ, গর্বিত মানুষের অহমিকা, বিচারের দীর্ঘসূত্রতা, পদের ঔদ্ধত্য অসহনীয় হয়ে উঠেছে। কিন্তু মৃত্যুর পর অজানা জগতের রহস্য রুখে দাঁড়াবার সমস্ত ইচ্ছেকে বিভ্রান্ত করে দেয়, আর ওই সব দোষ-ত্রুটিকে মানিয়ে নিতে বাধ্য করে। চিন্তা মানুষের ভীরু করে, সিদ্ধান্তকে কাজে পরিণত হতে দেয় না, কর্মতৎপরতাকে নষ্ট করে। ওফেলিয়া এগিয়ে এসে হ্যামলেটের কুশল জিজ্ঞাসা করে। তারপর বলে, লর্ড, আমার কাছে আপনার দেওয়া কিছু স্মারক রয়েছে। আমি অনেকদিন সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছি। আপনি সেগুলো গ্রহণ করুন। না না, আমি তোমায় কিছু দিইনি। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি দিয়েছিলেন, সেই সঙ্গে কিছু মিষ্টি কথাও বলেছিলেন, যা জিনিসগুলিকে মূল্যবান করেছিল। কিন্তু এখন তো আর প্রয়োজন নেই, তাই সেগুলো ফেরত নিন। হ্যামলেট বলেন, একদিন আমি তোমায় ভালোবাসতাম। আপনি আমায় সেই রকমই বিশ্বাস করিয়েছিলেন। আমাকে তোমার বিশ্বাস না করাই উচিত ছিল। আমি তোমায় ভালোবাসতাম না। আমি তাহলে প্রতারিত হয়েছিলাম। হঠাৎ প্রসঙ্গ বদলে হ্যামলেট বলেন, তুমি বরং সন্ন্যাসিনীদের মঠে গিয়ে বাস করো। কেন? কেন শুধু তুমি পাপীদের জন্মদাত্রী হবে? আমরা সবাই খারাপ। আমাদের কাউকে বিশ্বাস করো না, মাঠে গিয়ে থাকো। তারপর জিজ্ঞাসা করেন, তোমার বাবা কোথায়? বাড়িতে। তুমি তাকে তার ঘরেই আবদ্ধ করে রাখো, যাতে বাইরে সে নির্বুদ্ধিতার পরিচয় না দিতে পারে। হ্যামলেট বলে চলেন, আমি তোমাদের সাজসজ্জার কথা শুনেছি। ঈশ্বর তোমাদের একরকম মুখ দিয়েছেন, আর তোমরা তাকে অন্য মুখে পরিণত করো। তুমি বরং মঠেই যাও। হ্যামলেট চলে যান। ওফেলিয়া আফসোস করেন, উহ, মহৎ এক মনের কি আশ্চর্যনীয় পতন। এতদিন তিনি ছিলেন সমস্ত পুরুষ জাতির আদর্শ, আর আমি এমনই হতভাগ্য যে আমি তার সঙ্গীতের মধুপান করেও হারিয়েছি। রাজা ও পোলোনিয়াস এলেন। রাজা বললেন, হ্যামলেট যা বলল তাতে বাঁধনির অভাব থাকলেও পাগলামির মতো বলে সে কথা মনে হলো না। তবে তার মনের গভীরে কিছু একটা হয়েছে, যার জন্য সে দুঃখে রোগে ভুগছে। তাকে বরং আমি ইংল্যান্ডে পাঠাবো। সে ওখানে আমাদের পাওনা রাজস্বের ব্যাপারে তদবির করবে। অন্য জায়গায়, অন্য পরিবেশে তার মনের মেঘ হয়তো কেটে যেতে পারে। তোমার কি মনে হয় পোলোনিয়াস? পোলোনিয়াস জবাব দিলেন, তাতে ভালোই হবে হুজুর। তবু আমার বিশ্বাস উপেক্ষিত প্রেম থেকেই তার দুঃখের সূত্রপাত। তারপর ওফেলিয়াকে বললেন, এখন কেমন আছে ওফেলিয়া? হ্যামলেট তোমাকে কি বলেছেন আমাদের বলতে হবে না, কারণ আমরা সবই শুনেছি। সম্রাট, আপনি যা ভালো মনে করেন তাই করবেন। তবে আপনি সঠিক মনে করেন হ্যামলেটের মা একবার তাকে তার সঙ্গে কথা বলতে দেখতে পারেন, তাতে হয়তো তার দুঃখের কারণ জানা যাবে। রানী হ্যামলেটের সঙ্গে কথা বললেন, আর হুজুর আপনি মনে করলে আমি আপনার আড়াল থেকে সব কথা শুনবো। যদি রানীমা কিছু বার করেন না করতে পারেন, তাকে ইংল্যান্ডে পাঠাবেন, অথবা অন্য কোথাও আটকে রাখবেন, যে ভালো বুঝবেন করবেন। রাজা সম্মতি দিয়ে বলেন, তাই হবে। উচ্চ স্তরের কারো পাগলামি সম্পর্কে ভালো করে না দেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। অভিনয়ের আগে হ্যামলেট অভিনেতাদের অভিনয়তত্ত্ব বোঝাতে থাকেন। আমার মতো করেই তোমরা উচ্চারণ করবে, আর হাত খুব বেশি নাড়াবে না, নড়লেও ধীরে ধীরে। আবার খুব শান্তভাবও দেখিও না, নিজের বিচার বুদ্ধি খাটাবে। তোমাদের অঙ্গভঙ্গি হবে সংলাপ অনুযায়ী, স্বাভাবিকতার মাত্রা না ছাড়ায়। অভিনয় বাড়াবাড়িটা ভালো নয়। অভিনেতারা বলেন, হুজুর আপনার কথা শুনে আমরা আমাদের দোষ ত্রুটি অনেক শুধরে নিয়েছি। পুরোপুরি শুধরে নিও। হ্যামলেট বলেন, শুধু হাসানোই নাটকের উদ্দেশ্য নয়, কিছু গভীর প্রশ্ন এই নাটকে রয়েছে যা দর্শকদের ভাবাবে।
অভিনেতাদের প্রস্তুত হতে বলে হ্যামলেট হোরেসিওকে ডেকে অভিনয়ের আসল উদ্দেশ্যটি সম্পর্কে বলেন। তিনি বললেন, রাজাকে বিষ দেওয়ার দৃশ্যে সে যে ভালো করে হ্যামলেটের কাকার দিকে নজর রাখে, দেখে তার মধ্যে কী প্রতিক্রিয়া হচ্ছে, কেমনভাবে তিনি দৃশ্যটিকে নিচ্ছেন। ক্লডিয়াসও গার্ড এলেন। ক্লডিয়াস হ্যামলেটের কুশল জিজ্ঞাসা করেন, জবাবে হ্যামলেট তার পাগলামো বজায় রাখে। তারপর পোলোনিয়াসকে জিজ্ঞাসা করে, আপনি একবার বিশ্ববিদ্যালয়ে অভিনয় করেছিলেন তাই না? পোলোনিয়াস বললেন, হ্যাঁ হুজুর, ভালো অভিনেতা বলে আমার সুনাম ছিল। কোন ভূমিকা অভিনয় করেছিলেন? জুলিয়াস সিজারের ভূমিকায়। আমাকে ক্যাপিটালে হত্যা করা হলো, ব্রুটাস হত্যা করলো। গার্টরুড হ্যামলেটকে ডাকলেন, এসো হ্যামলেট, আমার পাশে বসো। হ্যামলেট ওফেলিয়াকে দেখিয়ে বলে, না মা, ওর সঙ্গ আমি আরও আকর্ষণীয়। পোলোনিয়াস উৎসাহের সঙ্গে রাজার দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেখেছেন হুজুর? হ্যামলেট ওফেলিয়ার কাছে গিয়ে বলে, মাদাম, আমি তোমার কোলে শোবো। না না, ওফেলিয়া ভয় পায়। আমি কেবল আমার মাথাটা তোমার কোলে রাখবো। ওফেলিয়া রাজি হয়। পর হ্যামলেট প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে থাকে। গোলানজার হত্যাকাণ্ড পালাটি শুরু হয়। প্রথমে এক রাজদম্পতির ভালোবাসার সম্পর্ককে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। তারপর খলনায়ক অ্যানন প্রবেশ করে। রাজা তখন ঘুমোচ্ছেন। অ্যানন রাজার মুকুট খুলে পাশে রাখে। তারপর বিষ বার করে রাজার কানে ঢেলে দিয়ে চলে যায়। রানী এসে রাজাকে মৃত দেখে শোকে আকুল হন। খলনায়ক আবার এলেন, রানীকে সান্ত্বনা দিল। মৃতদেহ নিয়ে যাওয়া হলো। খলনায়ক রানীকে নানা উপহার দিয়ে খুশি করতে চায়। রানী প্রথমে কঠোর হলেও পরে তার ভালোবাসাকে স্বীকার করে। অভিনয় দেখে ওফেলিয়া কৌতূহলী হয়ে ওঠে। হ্যামলেট তার টুকরো টুকরো প্রশ্নের উত্তর দেয়। আবার অভিনয় শুরু হয়। হ্যামলেট রানীকে জিজ্ঞাসা করে, মা, তোমার নাটকটা কেমন লাগছে? স্বাভাবিকভাবেই রানী জবাব দিলেন, প্রেমের অভিনয়ে নায়িকা বড় বাড়াবাড়ি করছে। ক্লডিয়াস কিন্তু ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন। স্ট্রেসের সঙ্গে হ্যামলেট অবশ্য তাকে বলেন, এ তো অভিনয়, বাস্তব পৃথিবীতে খারাপ কিছুই নেই। ওফেলিয়া হ্যামন্টনি ক্লিওপেট্রাকে বলে, আপনি ঠিক কোরাসের ভূমিকা অভিনেতাদের মতোই ভালো অভিনয় এগোয়। কিন্তু রাজা আর সহ্য করতে পারেন না, উঠে পড়েন, চিৎকার করে বলেন, আমাকে আলো দেখো, আমি চলে যাব। পোলোনিয়াস চেঁচিয়ে ওঠেন, আলো আলো আলো। সবাই উঠে চলে যান। হ্যামলেট ও হোরেসিও বাদে। হ্যামলেট খুশি, কারণ তার পরিকল্পনা অনুযায়ী সত্য আবিষ্কৃত হয়েছে। হোরেসিওকে জিজ্ঞাসা করলেন, তুমি দেখোনি? দেখেছি হ্যামলেট, বিষ প্রয়োগের দৃশ্য খুব ভালো করে লক্ষ্য করেছি। অনেকদিন বাদে হ্যামলেট জোরে হেসে উঠে চেঁচিয়ে বলে, বাজনদাররা বাজনা বাজাও। রাজার যদি নাটক ভালো না লেগে থাকে, বোধহয় লাগেনি, তার জন্য কিছু বাজনা হোক। রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টার্ন ফিরে এসে হ্যামলেটকে জানায় যে রাজা অসুস্থ হয়ে পড়েছেন। অতিরিক্ত মদ্যপানে নাকি? হ্যামলেটের শ্লেষ মিশ্রিত প্রশ্ন। উত্তর আসে, না, ক্রোধোন্মত্ত হয়ে। হ্যামলেট তীক্ষ্ণ শিশুদের মতো বলে, খবরটা আমাকে না দিয়ে তার চিকিৎসককে দিলে ভালো হতো, কারণ আমি তাকে সুস্থ করতে গেলে তিনি আরও রেগে যাবেন। গিল্ডেনস্টার্ন বললে, হ্যামলেট, আপনি তো চোটে মোটে কথা বলবেন না, ধীরেভাবে কিছু বলুন। রানীমা আপনার কাছে আমাদের পাঠিয়েছেন। ভালো কথা। এবার তারা জানায় যে রাতে শুতে যাবার আগে রানী তার সঙ্গে কথা বলতে চান। হ্যামলেট বলে, বেশ, তাই হবে। আমার সঙ্গে আপনাদের আর কোনো কাজ আছে? হ্যামলেটের আকস্মিক খারাপ ব্যবহারে রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টার্ন আহত হয়। বলে, একসময় কিন্তু আপনি আমাদের ভালোবাসার চোখে দেখতেন। তারা জানতে চায় হ্যামলেটের এই মেজাজ পরিবর্তনের কারণ কি? হ্যামলেট উত্তরটা এড়িয়ে যান। পোলোনিয়াস এসে জানান যে রানীমা তার সঙ্গে কখনোই কথা বলতে চাইছেন। হ্যামলেটের দুর্বোধ্য কথাবার্তা চলতে থাকে। অবশেষে সে রানীমার সঙ্গে দেখা করতে সম্মত হয়। রাজার কাছে এখন স্পষ্ট হ্যামলেটের ক্রোধ ও দুঃখের কারণ। তিনি জানেন হ্যামলেট এখন তার জীবনের পক্ষে বিপজ্জনক। তিনি হ্যামলেটকে যত শীঘ্র সম্ভব ইংল্যান্ডে পাঠাতে চাইলেন। সঙ্গে থাকবে রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টার্ন। তার আসল উদ্দেশ্য অবশ্য তাদের দিয়ে হ্যামলেটকে হত্যা করা। পোলোনিয়াস এসে খবর দেন, হুজুর, হ্যামলেট রানীমার ঘরেই যাচ্ছেন। আমি পর্দার আড়াল থেকে সব শুনবো, দেখব। শোনার আগে আপনাকে সব জানিয়ে যাব। হত্যাকারী হলেও ক্লডিয়াস অপরাধবোধে ভোগেন। তিনি জানেন তার হাত ভাইয়ের রক্তে কলঙ্কিত। কোনো বর্ষণই সে হাতের কলঙ্ক মোচন করে তাকে বরফের মতো সাদা করতে পারবে না। কিন্তু সে কারণে তার অপরাধ, অর্থাৎ রাজমুকুট উচ্চাকাঙ্ক্ষা গার্টরুড এখনও তো সুনিশ্চিত নয়। আগেকার অপরাধী তাকে আবার করতে হবে। পাপ মুক্তির উপায় হিসেবে তিনি নতজানু হয়ে প্রার্থনা করতে বসেন। ঠিক এক সময়ই হ্যামলেট আসে। রাজাকে প্রার্থনারত দেখে তার মনে হয় বাবার হত্যার প্রতিশোধ নেবার এই সুযোগ সুবর্ণ সুযোগ। তরোয়ালের এক আঘাতে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু নিজেকে সামলে নেন হ্যামলেট। প্রার্থনার সময় মরলে তো ক্লডিয়াস স্বর্গে যাবেন। প্রার্থনার সময় নয়, বরং যখন অন্য কোনো কুকীর্তিতে মশগুল থাকবে ওই শয়তান, তখনই সে তাকে হত্যা করবে, যাতে তার আত্মা সরাসরি নরকে পৌঁছয়।
স্বভাব অনুযায়ী পোলোনিয়াস রানীকে উপদেশ দেন, হ্যামলেট এলে তার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করবেন না রিমা। বলবেন তার দুঃখ সহ্য করা যায় না, আমি চুপচাপ ওই পর্দার আড়ালে থাকবো। হ্যামলেট বাইরে থেকে মা মা বলে ডাকতে থাকেন। তার আগেই পোলোনিয়াস আড়ালে চলে যান। হ্যামলেট ঘরে ঢুকেই জানতে চান তাকে ডাকার কারণ। রানী বলেন, তুমি বাবার মনের খুব দুঃখ দিয়েছো হ্যামলেট। হ্যামলেট মন্তব্য করে, মা তুমিও আমার বাবার মনে খুব দুঃখ দিয়েছো। শোনো, তুমি আমার কথার উল্টো পাল্টা জবাব দিচ্ছ, আর তুমি প্রশ্ন করছো তোমার প্যাঁচালো জিভ দিয়ে। এমন করছো কেন হ্যামলেট? কথায় কথা বাড়ে। হ্যামলেটের সঙ্গে রানীও উত্তেজিত হন। বলেন, তুমি কি করতে চাও? তুমি কি আমায় মারতে চাও? তারপর চেঁচিয়ে ওঠেন, বাঁচাও বাঁচাও বলে। ভয় পেয়ে সর্দার পেছন থেকে পেলোনিয়াস ওঠেন, বাঁচাও বাঁচাও। হ্যামলেট দ্রুত তার তরোয়াল বার করে পর্দার ভেতর দিয়ে পোলোনিয়াসের বুকে চালিয়ে দেয়। পর্দার আড়াল থেকে শোনা যায় তার আর্তনাদ। আতঙ্কের সঙ্গে গার্টরুড বলে ওঠেন, তুমি কি করলে হ্যামলেট? জানি না। তারপর হ্যামলেট প্রশ্ন করে, ও কি রাজা? উফ, কি রক্তারক্তি ব্যাপার! গার্টরুড আর্তনাদ করেন। রাজাকে মেরে তার ভাইকে বিয়ে করার মতোই খারাপ, তাই না মা? হ্যামলেটের গলায় শ্লেষ। রাজাকে মেরেছি, তাই তো বলছি। পর্দা ফাঁক করে হ্যামলেট দেখেন মৃত ব্যক্তি আসলে পোলোনিয়াস। অবিচলিতভাবে হ্যামলেট বলে, পোলোনিয়াস, আমি তোমাকে রাজা মনে করেছিলাম। যাক, তোমার ভাগ্যকেই মেনে নাও। একটু সামনে রানী কাঁদো কাঁদোভাবে হ্যামলেটকে জিজ্ঞাসা করেন, আমি কি ঠিক করেছি যা তুমি আমাকে খুশি বলছো? আমার প্রতি তুমি এতটা নিষ্ঠুর হচ্ছ কেন? হ্যামলেট উত্তেজিতভাবে রানীকে দোষারোপ করে চলেন, কিন্তু গার্টরুড কিছু বুঝতে না পেরে আবার প্রশ্ন করেন, কিন্তু আমি কি করেছি? হ্যামলেটের কথায় কিছু বোঝা যায় না, কিন্তু তার ভাবাবেগ চরমে ওঠে। রানী অনুনয় সুরে বলেন, হ্যামলেট আর বলো না, তোমার কথা ছুরির মতো আমার কানে বিঁধছে, তুমি আর বলো না। হ্যামলেট তো ভুলে চলেন। এমন সময় আবার হ্যামলেটের বাবার প্রেতাত্মার আবির্ভাব হয়, তবে তাকে কেবল হ্যামলেটই দেখতে পান। প্রেতাত্মাকে উদ্দেশ্য করে হ্যামলেট বলেন, আমায় রক্ষা করো, তোমার ডানার সাহায্যে তুমি আমার চারপাশে উড়ে বেড়াও। কিছু বুঝতে না পেরে রানী চিৎকার করে বলেন, ও বদ্ধ উন্মাদ হয়ে গেছে। প্রেতাত্মা হ্যামলেটকে তার মার সঙ্গে ভালো ব্যবহার করতে বলে। রানী হ্যামলেটকে জিজ্ঞাসা করেন, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কিছু দেখোনি বা শোনোনি? না। ওই দিকে তাকিয়ে দেখো। প্রেতাত্মার দিকে ইশারা করে হ্যামলেট বলেন, আমার মৃত বাবা কেমন চুপি চুপি চলে যাচ্ছেন, ওই যে উনি চলে গেলেন। রানী বোঝাতে চান, ওটা তোমার মনের কল্পনা হ্যামলেট। না, কল্পনা নয়, পাগলামিও নয়। দেখো, আমার নাড়িও তোমার মতো সুস্থভাবে চলছে। মা, পাপ স্বীকার করো, যা ঘটেছে তার জন্য অনুতাপ করো, যা হতে যাচ্ছে তাকে এড়িয়ে চলো, আগাছার গোড়ায় সার দিয়ে তাকে বাড়িয়ে তুলো না। চাপা কান্নার সঙ্গে রানী বলেন, হ্যামলেট, তুমি আমার হৃৎপিণ্ডকে দ্বিধাবিভক্ত করেছো। তার খারাপ অংশটা ছুঁড়ে ফেলে দাও, অন্য অংশ নিয়ে পবিত্র জীবনযাপন করো। আমি যা করলাম তার জন্য আমি অনুতাপ করছি, কিন্তু ঈশ্বরই তা চেয়েছেন। আমাকে নিষ্ঠুর হতে হবে এই কারণে যে আরও খারাপ সময় যেন না আসে। গার্টরুড জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করব? রাজাকে ত্যাগ করো। আমি কিন্তু পাগল নই, আমাকে পাগলের অভিনয় করতে হচ্ছে। হ্যামলেটের কথায় রানীর হৃদয় গলে। তাকে নিশ্চিন্ত করে বলেন, প্রাণ থাকতে আমি তোমার কথা প্রকাশ করব না। হ্যামলেট বললেন, তুমি নিশ্চয়ই জানো আমায় ইংল্যান্ডে যেতে হবে। হায় কপাল, আমি তো ভুলেই গিয়েছিলাম। রানী জানতে চাইলেন, সেটা কি একদম ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমি চিঠি পেয়েছি, আমার স্কুলের সঙ্গীরাও যাবে, তারা আমার ধ্বংসের পথ সুগম করবে। তাই হোক। মাকে শুভরাত্রি জানিয়ে হ্যামলেট পোলোনিয়াসের দেহটা টানতে টানতে নিয়ে বেরিয়ে যান। গার্টরুডকে দীর্ঘশ্বাস ছাড়তে দেখে ক্লডিয়াস বলেন, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তোমার ছেলে কোথায়? গার্টরুড একবার দীর্ঘশ্বাস ছেড়ে ক্লডিয়াসকে সেই রাতে হ্যামলেটের তরবারিতে পোলোনিয়াসের মর্মান্তিক পরিণতির কথা বললেন। ক্লডিয়াস আঁচকে উঠে বললেন, কি দুঃখের খবর! আমি যদি ওখানে থাকতাম আমারও তো ওই দৃশ্যই হতো। তখন ওই রক্তক্ষয়ী ঘটনা কি কৈফিয়ত দেব? লোকে তো আমারই দোষ দেবে, বলবে ওই পাগলকে ছেড়ে রাখা হয়েছিল কেন। কিন্তু আমরা ওকে এত ভালোবাসি যে যা করা উচিত ছিল তা করিনি। কিন্তু ও গেল কোথায়? গার্টরুড জানালেন যে এখন মৃতদেহের কোন গতি করতে ব্যস্ত, তবে এখনও অনুতপ্ত হয়ে কাঁদছে। ক্লডিয়াস বললেন, গার্টরুড, সূর্য খুব শিগগিরই দূরের পাহাড়ের চূড়া স্পর্শ করবে। আমরা এখনই তাকে জাহাজে চড়িয়ে দেব। তারপর সমস্ত বুদ্ধি খাটিয়ে প্রজাদের মুখোমুখি হতে হবে। রোজেনক্রান্স ও গিল্ডেনস্টাইনকে ডেকে পাঠিয়ে ক্লডিয়াস বললেন, হ্যামলেট তার উন্মত্ততা বশত পোলোনিয়াসকে হত্যা করেছে। ও তার দেহটাকে টানতে টানতে নিয়ে গেছে। হ্যামলেট খুঁজে বার করো, তাকে মিষ্টি কথায় বুঝিয়ে পোলোনিয়াসের দেহ উপাস্থানস্থলে নিয়ে এসো। গার্টরুড, যা ঘটে গেছে আর যা করতে চাইছি, দুই আমাদের বিচক্ষণ বন্ধু বান্ধবদের জানাতে হবে। উফ, আমার মনের মধ্যে আজ যে কী অশান্তি। দুর্গের অন্য এক অংশে রোজেনক্রান্স ও গিল্ডেনস্টাইন হ্যামলেটকে দেখতে পায় ও তার কাছে পোলোনিয়াসের মৃতদেহটি খোঁজ করে।
হ্যামলেটের হেঁয়ালি ভরা কথায় কিছু বোঝা যায় না, তবে মৃতদেহটা পাওয়া গেল না। হ্যামলেট অবশ্য রাজার কাছে যেতে রাজি হলেন। রাজা ক্লডিয়াস তার বিশ্বস্ত লোকজনদের বললেন তিনি মনস্থ করেছেন যে হ্যামলেটকে বিদেশে পাঠাবেন। জনসাধারণ হ্যামলেটকে ভালোবাসে, কিন্তু তার অপরাধকে বিবেচনা করতে হবে। পরিস্থিতিকে আয়ত্তে আনার জন্য তাকে বাইরে পাঠানো ছাড়া উপায়ই নেই। যেমন রোগ বেড়ে গেলে অস্ত্রোপচার করতেই হয় তাকে সারাতে। রোজেনক্রান্স ও গিল্ডেনস্টাইনের সঙ্গে হ্যামলেট এলেন। রাজা জিজ্ঞাসা করলেন, বলো হ্যামলেট, পোলোনিয়াসের দেহ কোথায়? হ্যামলেটের কথায় কিছুই বোঝা যায় না। শেষ পর্যন্ত রাজা বললেন, হ্যামলেট, তোমার কাছে আমার গভীরভাবে দুঃখিত, তোমার নিরাপত্তার জন্য চিন্তিত, তাই তোমাকে আমরা এখনই ইংল্যান্ডে পাঠাচ্ছি। জাহাজ তৈরি, বাতাস বইছে, তোমার সহচররাও প্রস্তুত। হ্যামলেট আপত্তি না করে চলে যান। রাজা তার অনুচরদের হ্যামলেটকে অনুসরণ করতে ও বুঝিয়ে সুঝিয়ে জাহাজে ওঠাতে বলেন। সবাই চলে গেলে ক্লডিয়াস চিন্তা করেন, কিন্তু তার প্রতি ইংল্যান্ডের রাজার যদি কোনো আনুগত্য কিংবা ভয় পেয়ে থাকে, তাহলে তার নির্দেশ নিশ্চয়ই পালিত হবে। তার প্রেরিত নির্দেশপত্রে সেই নির্দেশ হলো অবিলম্বে হ্যামলেটের মৃত্যু। ক্লডিয়াস ভাবেন, হ্যামলেটের মৃত্যু না হলে কোনো অনুভূতিই তাকে স্পর্শ করবে না। এখন তার একমাত্র কাম্য এই পৃথিবী থেকে হ্যামলেটের অপসরণ। ডেনমার্ক কে সসইনে এসে পৌঁছেছেন তরুণ ফর্টিমব্রাস। পোল্যান্ডের বিরুদ্ধে অভিযানে তাকে ডেনমার্কের ভেতর দিয়ে সৈন্য নিয়ে যেতে হবে। এ ব্যাপারে তিনি ক্লডিয়াসের সঙ্গে কথা বলতে চান। একজন সেনানায়ককে তিনি বলেন ক্লডিয়াসের সঙ্গে দেখা করতে, কিন্তু সেনানায়কের অগ্রসর হবার আগেই সেখানে এসে পৌঁছলেন হ্যামলেট, রোজেনক্রান্স ও গিল্ডেনস্টাইন। তারা জাহাজ ঘাটার দিকে যাচ্ছে। সেনাবাহিনীর দিকে তাকিয়ে হ্যামলেট জিজ্ঞাসা করে, ডেনমার্কে ওই সেনা কাদের? নরওয়ের সেনা জেনে হ্যামলেট তাদের অভিযানের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেন। সেনানায়ক জানালেন যে পোল্যান্ডের একাংশের বিরুদ্ধে তাদের অভিযান এবং সৈন্য পরিচালনা করেছেন নরওয়ের বৃদ্ধ রাজার ভাইপো ফোর্টিনব্রাস। সেনানায়ক আরও জানান, পোল্যান্ডের সামনে একটি বন্ধা জমির জন্যেই তারা অগ্রসর হচ্ছেন এবং সেই জমিটুকু রক্ষার জন্যও পোল্যান্ড প্রস্তুত হয়ে যাচ্ছে। হ্যামলেট মৃদুস্বরে বললেন, সামান্য একটা অপ্রয়োজনীয় জমির জন্য হয়তো 2000 লোক মরবে আর 20,000 মুদ্রার অপচয় হবে। মানুষ আসলে মরে তার মনের ভিতরে, সে মৃত্যু বাইরে থেকে বোঝা যায় না। হ্যামলেট সবাইকে এগোতে বললেন। তারপর নিজের মনেই ভাবেন, সমস্ত পরিস্থিতি আমার প্রতিকূলে যাচ্ছে, মানুষ কি কেবল খাওয়া আর ঘুমের মধ্যে দিয়ে কাটিয়ে জীবনে চরম প্রাপ্তিকে খুঁজে পাবে? আসলে সে তো পশু ছাড়া আর কিছু নয়। ঈশ্বর তো আমাদের বিচার বুদ্ধি, দূরদর্শিতা ও যুক্তিবোধকে অপব্যবহারে নষ্ট হবার জন্যে দেননি। আমি এখনও বেঁচে আছি আর এখনও বলছি যে আকাঙ্ক্ষিত কাজটি আমাকে করতেই হবে এবং সেই কাজটি করার ইচ্ছে ও উপায় রয়েছে। নরওয়ের সৈন্যবাহিনী বিশাল, অথচ ওই সৈন্যদলের পরিচালক রোগা চেহারার এক তরুণ। তার মনে রয়েছে আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষা কিসের জন্য? ডিমের খোলস মতো এক ভূমিখণ্ডের জন্য? উপযুক্ত কারণ ছাড়া উত্তেজিত হওয়ার মতো ব্যক্তির লক্ষণ নয়, কিন্তু সম্মানহানির আশঙ্কা দেখা দিলে মহৎ ব্যক্তিরা দ্বন্দ্বে প্রবৃত্ত হন। আমার বাবাকে হত্যা করা হয়েছে, মা কলঙ্কিনী, তবু আমি আমার সমস্ত উত্তেজনাকে ঘুম পাড়িয়েছি। অথচ চোখের সামনে দেখছি 20,000 লোক এক ভুল আদর্শের জন্য মৃত্যুর দিকে ছুটে চলেছে। এবার থেকে আমার মনে থাকবে একটাই কামনা, আর সেই কামনা রক্তের। বাবার অস্বাভাবিক মৃত্যুতে ওফেলিয়ার মনের অবস্থা প্রায় উন্মাদের মতো। সে প্রায়শই বাবার কথা বলে হাহাকার করে, বুকে কড়াঘাত করে। সে কি বলতে চাইছে তা বোঝা যায় না, তবু তার বলার ভঙ্গি শ্রোতাদের আকৃষ্ট করে। তারা সে কথার অর্থ বোঝার চেষ্টা করে ও নিজের মতে ব্যাখ্যা করে। চোখের ভাষায় মাথা নেড়ে অঙ্গভঙ্গির সাহায্যে সে তার মনের ভাব প্রকাশ করে। স্পষ্ট বোঝা না গেলেও এটা বোঝা যায় যে গভীর দুঃখ তার মনে বাসা বেঁধেছে। গার্টুড প্রথমে তার সঙ্গে কথা বলতে না চাইলেও হোরেসিওর অনুরোধে ওফেলিয়াকে ডেকে পাঠালেন। উন্মত্ত অবস্থায় ওফেলিয়া এলো। আপন মনে সে বিলাপের গান গাইল। রাজা ও রানী তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু কোনো ফল হলো না। ওফেলিয়া চলে গেলে রাজা হোরেসিও গিল্ডেনস্টাইনকে বললেন তাকে অনুসরণ করতে। ক্লডিয়াস গার্টুডকে বললেন, বাবার আকস্মিক মৃত্যুই ও দুঃখের কারণ। দেখো, দুঃখ যখন আসে একা আসে না, আসে দল মেতে। পোলোনিয়াস নিহত হলো, ছেলে নিজের দোষে নির্বাসিত হলো। পোলোনিয়াসের মৃত্যু নিয়ে লোকে নানা কথা বলছে। ওফেলিয়ার এই অবস্থা, তার ভয় নাকি দেশে ফিরে গুপ্ত অবস্থায় রয়েছে, আর লোকনিন্দা তো আমাদের বিরুদ্ধে করছেই। রানী সায় দিয়ে বললেন, আমাদের দুর্ভাগ্য। গোলমালের শব্দ শোনা যায়। দরজা ভেঙে এক বিক্ষুব্ধ সশস্ত্র জনতা সহ লেয়ার্টেস আসে। তার আমার অনুরোধে জনতা দরজার বাইরে থাকে। লেয়ার্টেস একাই রাজার সঙ্গে কথা বলতে এগিয়ে এলো। সৌজন্যের মাত্রা অতিক্রম করে সে রাজাকে উদ্দেশ্য করে বলে, শয়তান, আমার বাবাকে ফিরিয়ে দাও। গার্টুড বলেন, শান্ত ও ভদ্রভাবে কথা বলো লেয়ার্টেস। কিন্তু লেয়ার্টেস উত্তেজনা
চরমে। আমার দেহের একটা রক্তবিন্দু আজ শান্ত নয়। তোমার এরকম করার কারণ কি লেয়ার্টেস? রাজা তাকে প্রশ্ন করলেন। কিন্তু তুমি হঠাৎ কেন বিদ্রোহী হয়ে ভয়ঙ্কর দানবের রূপ ধারণ করলো? আমার বাবা কোথায়? তিনি মৃত। এবার গাটু রাজার হয়ে বললেন, রাজা কিন্তু তাকে হত্যা করেননি। তাহলে কেমন করে তার মৃত্যু হলো? একটা ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ, যাই ঘটে থাকুক তা আমার বাবার মৃত্যু প্রতিশোধ আমি নেবই। রাজা ও লেয়ার্টেসের কথার মাঝখানে ওপেলিয়া আসে। তার এই উন্মত্ত অবস্থা থেকে লেয়ার্টেস যেন ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জানতে চায় কেন পোলোনিয়াসের মৃত্যুর কারণ কাউকে জানানো হয়নি, কেন গোপনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো, কেন আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম করা হয়নি বা তার শেষকৃত্যে কোনো সমারোহ হয়নি। এসব সমস্ত মানুষের মধ্যে সন্দেহ জাগিয়ে তুলছে। ক্লডিয়াস জবাব দেন, তুমি তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই চাইতে পারো। অপরাধ যখন কেউ করেছে তখন শাস্তি প্রচণ্ড কুঠারও অপরাধীর মাথায় নেমে আসবে। লেয়ার্টেসকে সঙ্গে নিয়ে রাজা প্রাসাদের ভেতরে গেলেন। কয়েকজন নাবিক হোরেসিওর সঙ্গে দেখা করতে এলো। তাদের হাতে সে হ্যামলেটের লেখা একটি চিঠি পায়। সে জানিয়েছে যে ইংল্যান্ড যাবার পথে তাদের জাহাজ একদল দস্যু দ্বারা আক্রান্ত হয়েছিল। তাদের সঙ্গে লড়াইয়ের সময় সে চলে যায় জলদস্যুদের জাহাজে এবং তাদের হাতে বন্দী হয়। কিন্তু জলদস্যুরা হ্যামলেটের সঙ্গে তাকে খুবই ভালো ব্যবহার করেছে। পরিবর্তে হ্যামলেটও চান তাদের উপকার করতে। হ্যামলেট হোরেসিওকে অনুরোধ করেছেন যে পত্রবাহক নাবিকরা যেন রাজার কাছে যেতে পারে। পরে তারা হোরেসিওকে হ্যামলেটের কাছে নিয়ে আসবে। রোজেনক্রান্টস ও গিল্ডেনস্টাইন ইংল্যান্ডের পথে। হোরেসিও নাবিকদের রাজার কাছে যাবার প্রতিশ্রুতি দিয়ে দেখিয়ে দেয়। ক্লডিয়াস লেয়ার্টেসকে খুলে বললেন কে তার বাবার আততায়ী। লেয়ার্টেসের প্রশ্ন, সব জেনে শুনে রাজা কেন এই অন্যায়ের প্রতিধ্বনা করেননি? জবাবে ক্লডিয়াস জানালেন যে তার কারণ দুটো। প্রথমত, হ্যামলেট তার রানীর পুত্র এবং তার মা যেন তার জন্যই প্রাণে বেঁচে রয়েছেন। দ্বিতীয়ত, হ্যামলেটের জনপ্রিয়তা। মানুষ তাকে এত ভালোবাসে যে তার সমস্ত দোষও নেই, সে বর্ষণে গুণে পরিণত হয়। অন্যদিকে রাজা সচেতন যে তার জনমত তার বিরুদ্ধে সোচ্চার, আর তাই আমি আমার মহান বাবাকে হারিয়েছি আর আমার বোন উন্মাদ হয়ে গেছে, কিন্তু আমাকে প্রতিশোধ নিতেই হবে। ক্লডিয়াস এবার লেয়ার্টেসকে বললেন, এরপর তুমি অনেক কিছু জানতে পারবে। আমাকে এত অপদার্থ ভেবো না যে বিপদ আসন্ন দেখেও তাকে ছেলে খেলা ভেবে আমি চুপ করে থাকবো। লেয়ার্টেসের সামনেই হ্যামলেটের চিঠি ক্লডিয়াসের হাতে পৌঁছলো। সেই চিঠি থেকে তিনি জানতে পারেন যে হ্যামলেটই ডেনমার্ক এই নিঃস্বার্থ অবস্থায় রয়েছে এবং হ্যামলেট অনুতপ্ত। রাজার ক্ষমা প্রার্থনা করে তিনি তার প্রত্যাবর্তনের কারণ বর্ণনা করবেন। এই চিঠি পেয়ে ক্লডিয়াসের মাথায় অন্য পরিকল্পনা খেলে গেল। তিনি লেয়ার্টেসকে পরামর্শ দেন তার কথা মতো চলতে। লেয়ার্টেসের অসিচারণা সুনাম সীমা ছাড়িয়ে অন্য দেশে পৌঁছেছে। জনৈক নরম্যানের মুখে ক্লডিয়াস এই কথা শুনেছেন। তিনি এও লক্ষ্য করেছেন যে লেয়ার্টেসের এই গুণের কথা শুনে হ্যামলেট ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। হ্যামলেট ফিরে এলে রাজা তার কাছে লেয়ার্টেসের অসিচারণার প্রশংসা করবেন এবং অতিরঞ্জিত করেই করবেন। তারপর একটি প্রদর্শনী অতিচারণার আসরে দুজনকে একত্রিত করা হবে। কোনো ষড়যন্ত্রের ভাবনার মাথায় না থাকায় হ্যামলেট তরবারির তীক্ষ্ণতা পরীক্ষা করবেন না। সুতরাং সহজেই লেয়ার্টেস এক তীক্ষ্ণ তরবারি বেছে নিতে পারবে আর সেই তরোয়ালের নির্মম খোঁচায় তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবে। ক্লডিয়াসের কথা শুনে লেয়ার্টেস উৎসাহিত হয়ে বলে, সে তো করবই, তাছাড়া তরোয়ালে বিষ মাখিয়ে রাখবো যে বিষে মৃত্যু অনিবার্য। লেয়ার্টেসের কথায় ধূর্ত রাজার মাথায় আরও কল্পনা আসে। তোমরা যখন দীর্ঘ সময় অসিযুদ্ধে ক্লান্ত উত্তপ্ত হয়ে পড়বে তখন আমি তোমাদের দুজনের দিকেই পানীয় এগিয়ে দেব আর হ্যামলেটের পানীয়তে থাকবে বিষ। তাতে তোমার তরোয়ালের আঘাত থেকে বেঁচে গেলেও অন্যভাবে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। এই সময় রানী এক দুঃসংবাদ নিয়ে এলেন। জলে ডুবে ওফেলিয়ার মৃত্যু হয়েছে। নদীর বুকে নেমে আসা একটি শাখায় ভর দিয়ে একটা উইলো গাছের মাথায় বনফুলের মুকুট পরিয়ে দিতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ শাখাটি তার ভারে ভেঙে যেতেই সে জলে পড়ে যায়। তার পোশাক জলে ছড়িয়ে পড়ল আর চারপাশে তখন তাকে দেখাচ্ছিল মৎস্যকন্যার মতো, কিন্তু এই পোশাকই জলে ভারী হয়ে তাকে মৃত্যুর গভীরে নিয়ে গেল। দুঃখের মধ্যে দিয়ে লেয়ার্টেসের প্রতিশোধের আশঙ্কা হয়ে উঠল তীব্রতর। এলসিনোরের সমাধিস্থলে কবর খুঁড়তে খুঁড়তে কথা বলছিল কবরখানার দুই কর্মী। তাদের কথার বিষয় ছিল এই যে মেয়ের জন্য এই কবর সে তো নিজেই নিজেকে মৃত্যু দিয়েছে, সেক্ষেত্রে খ্রিস্টীয় ধর্মমত অনুযায়ী তার সমাধি হয় কী করে? কেউ যদি নিজেই জলের দিকে এগিয়ে যায় এবং ডোবে সে তো আত্মহননই হলো। জল তো আর তার কাছে আসেনি। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে পৌঁছলো যে মেয়েটি নিশ্চয়ই অভিজাত পরিবারের কেউ হবে। সেই জন্যে এই বিশেষ ব্যবস্থা। দুজনের একজন চলে যায়, অন্যজন গান গাইতে গাইতে কবর খুঁড়ে চলে। হ্যামলেট ও হোরেসিও সেখানে এলো। হ্যামলেট হোরেসিওকে বলে, দেখো লোকটা কবর খুঁড়তে খুঁড়তে গান গাইছে, কী কাজ সে করছে
তাও তার বোধের বাইরে। হোরেসিও মন্তব্য করে, এটা তার প্রতিদিনের কাজ, সেটাই তাকে অনুভূতি শূন্য করে দিয়েছে। হ্যামলেট একমত হলো। কবর খুঁড়িয়ে লোকটি মাটির ভেতর থেকে বেরিয়ে আসা মাথার খুলি ছুঁড়ে ফেলে দেয়। এই খুলিটির একসময় জিভ ছিল, সে গান গাইতে পারতো, হ্যামলেট বলে চলে। কিংবা এটা হয়তো কোনো রাজনীতিবিদের মাথার খুলি, যে নিজেকে ঈশ্বরের সমকক্ষ মনে করতো। অথচ এই গাধাটা কত সহজেই তার মাটিতে ছুঁড়ে ফেলে দিল। অথবা মাথার খুলিটির মালিক হয়তো ছিল কোনো ভদ্র সন্তান, যে দেখা হলেই বলতো, সুপ্রভাত, কেমন আছেন? এবার এমন কোনো পারিষদের হাতে পারে যে কারো ঘোড়াটি চাইবার জন্য তারও প্রশংসা করতো। হতে পারে কি না? হোরেসিও জবাব দেয়। মাথার খুলি নিয়ে হ্যামলেটের চর্চা তখনও চলে। তখনও এমন কোনো প্রভুর মাথারও তো হতে পারে, যিনি তখন কীটরূপিণী প্রেয়সীর আয়ত্তাধীন। এই ধরনের আরও মন্তব্য করতে থাকেন হ্যামলেট। কবর খুঁড়িয়ে লোকটি গান প্রায় গেয়েই চলে। হ্যামলেট এবার তাকে জিজ্ঞাসা করে, এটা কার খবর খুঁড়ছো বাবু? লোকটি মজা করে বলে, আমার। তা তুমি যখন এর ভেতরে, তখন তোমার হওয়াই স্বাভাবিক। তারপর হ্যামলেটের প্রশ্নের উত্তরে লোকটি বলে, এটি যার কবর তিনি একদিন স্ত্রীলোক ছিলেন। তার কথার ভঙ্গিতে হ্যামলেট খুশি হলো। জিজ্ঞাসা করলো, তুমি কতদিন এই কাজ করছো? যেদিন আমাদের আগেকার রাজা ফোর্টিনব্রাসকে পরাজিত করে সেদিন আমি এই কাজে নেমেছিলাম। সে আজ কতদিনের কথা তাও জানেন না? কোনো বোকা লোকও তা বলতে পারে। সেদিনই তো যুবরাজ হ্যামলেটের জন্ম হয়েছিল। আজ অবশ্য তিনি পাগল বলে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। কেমন করে সে পাগল হলো? তার সঠিক উত্তর লোকটি দিতে পারে না। হ্যামলেট এবার অন্য প্রসঙ্গে আসে। জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি তো অনেক দিন কাজ করছো, কোনো মানুষের মৃতদেহ কতদিন পর্যন্ত পচন না ধরে অপেক্ষিত অবস্থা থাকে? মৃত্যুর আগে যদি পচন ধরে না থাকে, যেমনটা আজকাল ভুড়ি ভুড়ি হচ্ছে, তাহলে 8-9 বছর থাকে। চামড়া ব্যবসায়ীর মৃতদেহ 9 বছর থাকবেই। কেন? চামড়ার ব্যবসা করতে গিয়ে তার নিজের গায়ের চামড়াও এমন মোটা হয়ে ওঠে যে সেটা সহজে পচে না। ছুঁড়ে ফেলা মাথার খুলিটা দেখিয়ে হ্যামলেট জিজ্ঞাসা করে, ওটা কার মাথা ছিল? ওই মাথাটি ছিল রাজবিদূষক ইয়রিকের। খুলিটা হাতে নিয়ে হ্যামলেট বলে, হতভাগ্য ইয়রিক, আমি ওকে চিনতাম হোরেসিও। হাসি তামাশায় আর রসিকতায় ভরপুর ছিল সে। কতবার সে আমাকে তার পিঠে চাপিয়ে বেরিয়েছে, কতবার এই ঠোঁটে আমি চুমু খেয়েছি। আজ কোথায় তার লাভঝাঁপ, কোথায় তার রং তামাশা? আজ তার এই মুখের হাসিতে হাসার মতো লোক একজনও নেই। হোরেসিওর দিকে ফিরে হ্যামলেট প্রশ্ন করলেন, তুমি কি মনে করো সম্রাট আলেকজান্ডারের মৃতদেহ ওই একইভাবে বিকৃত হয়ে উঠেছিল? হ্যাঁ, ওই একইভাবে। এই রকমই দুর্গন্ধ বার হয়েছিল তার মুখ থেকেও? হ্যাঁ। হ্যাঁ, কি শোচনীয় অবস্থাতেই না আমাদের নেমে আসতে হয়, তাই না হোরেসিও? এসব ভাবা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোরেসিও উল্টে প্রশ্ন করে। না হোরেসিও, আলেকজান্ডার মারা যাবার পর তার দেহ সমাধিস্থ হয়েছিল। সে দেহ ধূলিকণা পরিণত হয়েছিল। সেই ধূলিকণা পরিণত হলো মাটিতে, আর মাটি দিয়ে তৈরি হলো মদের পাত্রের মুখ বন্ধ করার ছিপি। সম্রাট সিজারের দেহও আজ মাটিতে পরিণত হয়েছে, যা দিয়ে হয়তো প্রাচীরের ছিদ্র বন্ধ করা হচ্ছে, যাতে ঠান্ডা না আসে। ওফেলিয়ার সভাধার আছেন রাজা, রানী, লেয়ার্টেস, পুরোহিত ও অনুচরেরা। হ্যামলেট হতে হোরেসিওর আড়াল থেকে তাদের কাজকর্ম লক্ষ্য করে। পুরোহিত জানান, সমস্ত আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হয়েছে। তার মৃত্যু সন্দেহজনক, তবুও শাস্ত্রের বিধিমতো সমাধিস্থ করে তার চিরবিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ওফেলিয়াকে সমাধিস্থ করা হয়। তার সমাধিতে ফুল ছড়িয়ে দিতে দিতে রানী বলেন, আশা ছিল তুমি আমার হ্যামলেটের বউ হবে। ভেবেছিলাম তোমার বাসর সজ্জা সাজাবো, তার বদলে তোমার সমাধিভূমি সাজাতে হচ্ছে। লেয়ার্টেস চোখে চিৎকার করে ওঠেন, একটুখানির জন্য সমাধিতে মাটি ফেলা বন্ধ করো, আমি তাকে শেষবারের মতো আলিঙ্গন করব। সমাধি গহ্বরে ঝাঁপিয়ে পড়ে লেয়ার্টেস বলে, এবার জীবিত মৃত্যু দুজনের ওপরই মাটি চাপা দাও, যতক্ষণ না মাটির এই স্তূপ উচ্চতায় অলিম্পাস পর্বতকে অতিক্রম করে যায়। শোকে বিহ্বল হ্যামলেট এবার এগিয়ে এসে সমাধি গহ্বরে ঝাঁপিয়ে পড়ে। লেয়ার্ট ও হ্যামলেটের মধ্যে হাতাহাতি শুরু হয়। ক্লডিয়াসও তার রানী বাধা দিতে এগিয়ে আসেন। হোরেসিও অন্যান্যরাও এগিয়ে আসে, তাদের আলাদা করে দেয়। তারা কবরের গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে। গভীর আবেগের সঙ্গে হ্যামলেট উচ্চকণ্ঠে বলতে থাকেন, আমি ওফেলিয়াকে ভালোবাসতাম। 40,000 ভাইয়ের ভালোবাসা একত্রিত হলেও সে ভালোবাসার ধারে কাছে পৌঁছতে পারবে না। লেয়ার্টেসকে উদ্দেশ্য করে হ্যামলেট বলে, বলো, তুমি তোমার ভালোবাসার জন্য কি করতে পারো? তুমি কাঁদবে, দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হবে, উপোস করে থাকবে। তুমি কি নিজেকে টুকরো টুকরো করে ফেলবে? আমি তা করব। তুমি যদি তার সঙ্গে সমাধিস্থ হও, আমিও হব। গার্ডরুড বললেন, এসব হ্যামলেটের সাময়িক উন্মাত্ততা। এরপর ও এক বিষণ্ণতার স্তব্ধতায় ম্লান হয়ে ওর মুখের দিকে চেয়ে বসে থাকবে। হ্যামলেট বিলাপ করতে করতে চলে যায়। রাজা হোরেসিওকে বলেন তাকে দেখতে, হোরেসিওকে তার অনুসরণ করতে। ক্লডিয়াস লেয়ার্টেসকে ডেকে বললেন,
আমাদের গত রাতের আলোচনাকে মনে রেখে ধৈর্য ধরো। গার্টরুডকে বললেন, ঘণ্টাখানেক বিশ্রামের পর ধীরে ধীরে যথাকর্তব্য করা হবে। হোরেসিওকে একান্তে পেয়ে হ্যামলেট তার অন্তর্ধানের কথা প্রকাশ করে বলে, আমার রাতে ঘুম হয় না, সবসময় মনে হয় কোনো শৃঙ্খলাবদ্ধ বিদ্রোহী থেকেও আমার অবস্থা আরও খারাপ। কখনো কখনো অনেক ভাবনা থেকে উদ্ভূত ষড়যন্ত্র যখন ব্যর্থ হয় তখন চট করে নেওয়া সিদ্ধান্ত কাজে লাগে। এরপর হ্যামলেট জানালেন কিভাবে তিনি রাজা ক্লডিয়াসের আদেশনামাটি সংগ্রহ করেছিলেন। সেই আদেশনামাটি রাজার বিশ্বাসঘাতকতার সুস্পষ্ট প্রমাণ। ইংল্যান্ডের রাজার উদ্দেশ্যে রচিত সেই আদেশনামায় লেখা ছিল, হ্যামলেট ক্ষতিকর দানবের চেয়েও ভয়ঙ্কর। সুতরাং আদেশনামাটি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেন বধ করা হয়। এও কি সম্ভব? হোরেসিও বিস্মিত। আদেশনামাটি হোরেসিওর হাতে দিয়ে হ্যামলেট বললেন, অবসর মতো পড়ে নিও। এরপর সেই বিপদের মুখে হ্যামলেট কী করেছিলেন তাও বললেন। এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমার মস্তিষ্ক কাজ শুরু করে দিল। আমি তখনই বসে নতুন এক আদেশনামা তৈরি করলাম। সুন্দর হস্তাক্ষরে আমি তা লিখে ফেললাম। তাতে লিখেছিলাম যে এই আদেশপত্র পাওয়া মাত্র পত্রবাহকদের অপরাধ স্বীকার করার সময় পর্যন্ত না দিয়ে যেন তাদের বধ করা হয়। হোরেসিও জানতে চাইলেন কেমন করে হ্যামলেট আদেশনামায় মোহরের ছাপ দিলেন। হ্যামলেট জানালেন দৈবক্রমে তার টাকার মধ্যে ছিল মোহরের ছাপ আঁকার আংটি, আর সেই ছাপ বর্তমান রাজার মোহরেরই অনুরূপ। এই আদেশপত্রের বদলের কথা সকলের কাছে অজানা রয়ে গেল। আর তার পরের দিনই জলদস্যুদের সঙ্গে লড়াই বাঁধল। এবার হ্যামলেট হোরেসিওর কাছে জানতে চায় যে আমার বাবাকে হত্যা করেছে, আমার মাকে ভুল পথে নিয়েছে, আমার জীবনহানির চেষ্টা করেছে, তাকে হত্যা করাই কি সমীচীন হবে না? তার পাপ কাজকে বাড়তে দিলে নরকের অভিশাপও কি আমার ওপর নেমে আসবে না? ওফেলিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় সময় লেয়ারটেসের প্রতি ব্যবহারে হ্যামলেট আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। একথা হ্যামলেট হোরেসিওর কাছে স্বীকার করে বললেন তার কাছে তিনি শুভেচ্ছা প্রার্থনা করবেন। ক্লডিয়াসের জনৈক অনুচর ওসরিকের মুখে হ্যামলেট খবর পেলেন যে রাজা হ্যামলেট ওই লেয়ারটেসের মধ্যে ওসি ক্রীড়া ব্যবস্থা করেছেন। নিজস্ব তির্যক ভঙ্গিতে কিছু কথা বলার পর হ্যামলেট প্রতিযোগিতার অংশ নিতে রাজি হলো। আর একজন পারিষদ এসে জানতে চাইল কবে কখন হ্যামলেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। জবাবে হ্যামলেট বলে যে তিনি সবসময় প্রস্তুত। পারিষদ আরও জানালো রানীর ইচ্ছে যে অস্ত্রের খেলায় নামার আগে হ্যামলেট যেন লেয়ারটেসের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা বলে। হ্যামলেট তাতেও রাজি হলো। পারিষদ চলে গেলে হোরেসিও নিজের আশঙ্কার কথা প্রকাশ করলো। তার ধারণা হ্যামলেট এই প্রতিযোগিতা হেরে যাবে। হ্যামলেট সে কথা মানতে রাজি নয়। সে জানালো যে লেয়ারটেস যখন ফ্রান্সে ছিল তখন সে তরোয়াল খেলার নিয়মিত অভ্যাস করেছে। সে অন্তর্দ্বন্দ্বে ভুগছে ঠিকই, তবে খেলায় তার প্রভাব পড়বে না। হোরেসিও বললে, যদি আপনার মনে কোনো অনিচ্ছে থাকে তাহলে সেটা মেনে চলাই বাঞ্ছনীয়। তাহলে সবাই এলে আমি তাদের জানাবো যে আপনি এখন প্রস্তুত নন। না না, একদমই না, হ্যামলেট বাধা দিলেন। মৃত্যু অনিবার্য, আবার মৃত্যু সকলের জীবনে একবারই আসে, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই ভালো। এই প্রস্তুতিটাই বড় কথা। মানুষ যা ছেড়ে যায় তার ওপর যখন তার কোনো অধিকার থাকে না, তখন যাহার থাক, যা হবার হোক। তরোয়াল খেলার আগে হ্যামলেট লেয়ারটেসের হাতে হাত রাখলেন ও তার আচরণের জন্য ক্ষমা করে প্রার্থনা করলেন। লেয়ারটেস জবাব দিল, প্রতিশোধের আকাঙ্ক্ষায় আমি উত্তেজিত হলেও এখন আমি তোমার কথায় সন্তুষ্টই থাকব। খোলা মনে হ্যামলেট এগিয়ে এসে অস্ত্র চায় এবং লেয়ারটেসকে বলে, আমি তোমার অদক্ষ প্রতিদ্বন্দ্বী। আমার দক্ষতার অভাবে তোমার কুশলতা আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করবে। তুমি কি আমার উপহাস করছো? না, আমি শপথ করে বলছি। রাজার নির্দেশে ওসরিক দুই প্রতিদ্বন্দ্বীকে অস্ত্র দেয়। রাজা বললেন, এই প্রতিযোগিতায় যদি হ্যামলেট জয়লাভ করে তাহলে তার সম্মানে দুর্গের প্রাচীর হতে সমস্ত কামান গোলাবর্ষণ করবে এবং হ্যামলেটের দীর্ঘ আয়ু কামনা করে তাকে এমন এক রত্ন প্রদান করবেন যা ডেনমার্কে পরপর 4জন রাজার রাজমুকুটে খচিত রত্নের চেয়েও বেশি মূল্যবান। তরবারে খেলা শুরু হলো। পরপর দুবার হ্যামলেটের তরবারি লেয়ারটেসকে আঘাত করে। রাজা মন্তব্য করেন, আমার ছেলেই জিতবে। হ্যামলেটকে হাঁপাতে দেখে রানী উদ্বিগ্ন হলেন। নিজের রুমালটা নিয়ে তিনি হ্যামলেটের কপালের ঘাম মুছে দিতে এগিয়ে এলেন, কিন্তু ইতিমধ্যে রানীর ভুলে একটি সর্বনাশ হয়ে যায়। হ্যামলেটের জন্য রাখা বিষ মেশানো পানীয়টি নিজেই পান করে ফেলেন তিনি। রাজা বাধা দেওয়ার সুযোগ পান না। আবার খেলা শুরু হয়। এবার লেয়ারটেস হ্যামলেটকে আঘাত করে। হ্যামলেট বোঝে এই আঘাত নিছক খেলার আঘাত নয়, তার মধ্যে রয়েছে হ্যামলেটের রক্তের আকাঙ্ক্ষা। তুমুল লড়াই চলে। লড়াইয়ের মাঝখানে হঠাৎই অস্ত্রের বদল হয়। লেয়ারটেসের তরবারি চলে আসে হ্যামলেটের হাতে, আর হ্যামলেট নিজেরটি দেয় লেয়ারটেসকে। তারপর লেয়ারটেসকে আঘাত করে হ্যামলেট। রাজা চিৎকার করে ওঠেন, ওদের আলাদা করে দাও, ওরা রাগে পাগল হয়ে গেছে। লেয়ারটেসকে আবার আঘাত করে হ্যামলেট। ইতিমধ্যে রানী পড়ে যান। লেয়ারটেসও বুঝতে পারে তারও সময় হয়ে এসেছে। সে বলে, আমার বিশ্বাসঘাতকতার ফলে আমি নিজেই মরতে বসেছি। হ্যামলেট জানতে চায় রাজার কি হলো।
রাজা তখনও আসল ঘটনাকে চাপা দিতে চাইছেন। বললেন, তোমাদের রক্তপাত দেখে রানী অজ্ঞান হয়েছেন। কিন্তু রানী বলে ওঠেন, না না, ওই মদে বিষ ছিল। হ্যামলেট, আমি বিষাক্ত মদ পান করেছি। হ্যামলেটের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়। লেয়ার্টিসে পড়ে যায়। সে হ্যামলেটকে বলে, ওই তরোয়ারের ডগাতেই রয়েছে আমাদের মৃত্যুর উৎস। তুমিও মৃত্যুর অপেক্ষায় হ্যামলেট। পৃথিবীর কোনো ওষুধ তোমায় বাঁচাতে পারবে না। তোমার আয়ু আর 8 ঘন্টা মাত্র। আমিও মরলাম। বিষ প্রয়োগে তোমার মায়ের মৃত্যু হয়েছে। সব কিছুর জন্য দায়ী ওই রাজা। তরোয়ালের ডগায় বিষ রয়েছে শুনে হ্যামলেট সেই তরোয়াল রাজার বুকে বসিয়ে দিল। প্রাণের ভয়ে আর্তনাদ করে রাজা অন্যান্য দর্শকদের অনুনয় করেন, আপনারা আমায় বাঁচান, আমি কেবল আহত হয়েছি। হ্যামলেট এবার তার মায়ের পান করা অবশিষ্ট পানীয়টুকু জোর করে রাজার মুখে ঢেলে দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে লেয়ার্টেস বলে, বিচার ঠিকই হয়েছে, বিষ ওই মিশিয়েছিল। মহান হ্যামলেট, আমায় ক্ষমা করো। আমার বাবার মৃত্যুর দায় থেকে তুমি মুক্ত, আর আমিও মুক্ত হলাম তোমার মৃত্যুর দায় হতে। হ্যামলেট হোরেসিওকে বললেন, আমি মরছি হোরেসিও, আফসোস এই যে আজ আর এই ঘটনা চুপচাপ প্রত্যক্ষ করলো, তাদের সব কথা বলা হলো না। মৃত্যুদূতের হাতে আমি বন্দি, কিন্তু তুমি তাদেরকে যথাযথভাবে বলো আর তাদের অতৃপ্ত কৌতূহল নিবৃত্ত করো। হ্যাঁ হোরেসিও, এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে কিছুদিন বেঁচে থাকে তুমি আমার কাহিনী বিবৃত করবে। দূরে কুচকাওয়াজ ও কোলাহলের শব্দ শোনা যায়। যুবক 14 ব্রাস পোল্যান্ড থেকে জয়ী হয়ে ফিরছেন। হ্যামলেট তার মৃত্যুর মুহূর্তে ভবিষ্যৎবাণী করেন যে ডেনমার্কের শাসনভার 14 ব্রাসের ওপরই বর্তাবে। হোরেসিওকে বলেন তাকে সব কথা বলতে। হ্যামলেটের শেষ কথা উচ্চারিত হয়, এবার শুধু নীরবতা। ইংরেজি রাষ্ট্রদূতের সঙ্গে 14 ব্রাস এলেন। হ্যামলেটের মৃত্যুর কথা তিনি শুনেছেন। গভীর শোকের সঙ্গে তিনি প্রশ্ন করেন, হে অহংকারী মৃত্যু, একটি মাত্র বাণে এত বড় রাজপুরুষকে হত্যা করলে কেন? ইংল্যান্ড থেকে অনুচর এসে জানায়, রোজেনক্রান্স ও গিল্ডেনস্টাইনের মৃত্যু হয়েছে। রাজাকে নিহত অবস্থায় দেখে সেই অনুচর আক্ষেপ করে বলে, এ সংবাদ যাকে শোনাবার জন্য এসেছি তিনি প্রাণস্পন্দনহীন, তার কাছ থেকে আমার ধন্যবাদ পাবো? হোরেসিও বলে, তিনি বেঁচে থাকলেও ধন্যবাদ পেতেন না, কারণ তিনি ওই নির্দেশ দেননি। তবে সব কথা বলবার আগে মৃতদেহগুলিকে একটু উঁচু মঞ্চের উপর রাখার অনুমতি দেন। আমাকে জনতার সামনে বলতে অনুমতি দিন কেমন করে এই ঘটনা ঘটল। 14 ব্রাস উপস্থিত সভাসদদের উদ্দেশ্যে বলেন, এসব কথা আমরা যত শীঘ্র পারি শুনব। আপনারা সবাইকে শোনার জন্য সমাবেত হতে বলুন। 14 ব্রাসে ডেনমার্কের অধিকার লাভ করেন এবং তিনি নির্দেশ দেন যেন হ্যামলেটের মরদেহ মঞ্চে স্থাপিত করে তাকে যেন বীর সৈনিকের মর্যাদা দেওয়া হয়। বেঁচে থাকলে তিনিই পেতেন ডেনমার্কের রাজা হবার সম্মান। 14 ব্রাস আরও নির্দেশ দেন যে সামরিক প্রথা অনুযায়ী সামরিক সঙ্গীতের সঙ্গে মরদেহ বহন করে নিয়ে যাওয়া হবে ও তার সম্মানে তপধ্বনিও করা হবে। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি হ্যামলেট। 28 এপ্রিল 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। এখানেই শেষ হচ্ছে থার্স্টির এই পর্ব। এর পরের সপ্তাহে আগামী 5ই মে 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত অ্যাজ ইউ লাইক ইট। ধন্যবাদ।